ক্লাসে না গিয়ে বাইরে বসে বসে আড্ডা দিচ্ছে রুবি, রাশেদ আর মাহমুদ। তিনজন এতটাই আড্ডায় ডুবে গেল যে আশেপাশে কি হচ্ছে কিচ্ছু খেয়াল করছে না। একটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো, কিন্তু তারা মেয়েটাকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিয়েই যাচ্ছে। মেয়েটা বুঝতে পারে ওটা ততটা আগ্রহী নয় কথা বলতে। মেয়েটাও হাল ছাড়া আর পাত্রী নয়। মেয়েটা বলেই বসলো, এই যে শুনছেন। সবাই ভ্রু কুচকে তাকালো মেয়েটার দিকে। রুবি বলল, জি বলেন। আপনাদের কি কারো গার্লস ফোবি আছে? কেন বলুন তো? না মানে আমি একটা মেয়ে এসে আপনাদের সামনে দাঁড়ালাম, কিন্তু আপনারা কেউ একটু কথাও বলতে চান না, তাই বললাম। না, আমাদের তেমন কোনো সমস্যা নেই, কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন? আপনিই বা কে? ও, আমার পরিচয়টা তো দেওয়াই হয়নি। আমি অন্তরা রহমান তাসফিয়া। তো বলেন আপনার জন্য কি করতে পারি? আসলে আমি এখানে নতুন ট্রান্সফার হয়ে এসেছি, বিএসএস দ্বিতীয় সেমিস্টারে। রুমটা খুঁজে পাচ্ছি না, যদি একটু হেল্প করতেন। আচ্ছা, আমরাও তো একই সেমিস্টারে। তাহলে তো ভালোই হলো, চলেন ক্লাস করতে যাই। আমি আপনাকে ক্লাস দেখিয়ে দিচ্ছি, আপনি গিয়ে ক্লাস করেন। আমরা ক্লাস করতে যাচ্ছি না। আরে আপনারা গেলে তো ভালোই হয়, আমি ওখানে তো কাউকে চিনি না। যদি আপনারা আমার সাথে যান তাহলে ভালো হতো। দেখেন মিস, আপনি অযথা সময় নষ্ট করছেন। সামনের বিল্ডিংয়ে উঠে 2টা রুম পাবে। 101 নম্বর রুমটা বিসিএস দ্বিতীয় সেমিস্টারের। আপনি যান, গিয়ে ক্লাস করেন, আমরা একটু পরে যাব। চলেন তো, এক্ষুনি যাবেন। ওই রাশেদ, মেয়েটিকে একটু দিয়ে আয় তো। রবির কথা শুনে রাশেদ মেয়েটাকে দিয়ে আসে। রবি আর মাহমুদ আড্ডা দিয়ে যাচ্ছে। একটু পর রাশেদ আসলো। তিনজন আরও কিছু সময় আড্ডা দিল। পরের ক্লাসটা করতে হবে, তাই সবাই আস্তে আস্তে ক্লাসের দিকে যাচ্ছে। বেল বেজে উঠলে স্যার ক্লাস থেকে চলে যায়। রবি, রাশেদ, মাহমুদ সবাই ক্লাসে প্রবেশ করে। মাঝামাঝি সিটে বসে আছে সে মেয়েটি। রবি এসব খেয়াল করেও আস্তে করে পেছনের দিকে গিয়ে বসে। মেয়েটা নিজ জায়গা থেকে উঠে রবির কাছে গিয়ে দাঁড়ালে রবি জিজ্ঞেস করে, কিছু বলবেন নাকি? আমার তো ফ্রেন্ড নেই, তুমি কি আমাকে তোমাদের ফ্রেন্ড করবে? আমাদের গার্লস ফোবিয়া আছে। আরে সমস্যা নেই, পরে আমি থাকলে ফোবিয়া নিজ থেকে পালাবে। তাহলে ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড, বাট পেরা দিতে পারবেন না। আচ্ছা, দিব না। এখন কি তোমার পাশে বসতে পারি? এখানে তো সিট নাই, খুলে বসবেন নাকি? এই ছেলেটাকে অন্য সিটে যেতে বললেই তো হয়। আমি বললাম আর ও গেল, এটা হবে নাকি? যান, আপনি নিজের সিটে গিয়ে বসেন, একটু পর স্যার আসবে। আমি তোমার পাশে বসবো, দেখব এই ক্লাসে কি এমন আছে যার জন্য তুমি এই ক্লাসে করতে আসলে। আরে ভাই, কেন এত প্যারা দিচ্ছেন? যান না, আপনি নিজের সিটে গিয়ে বসেন। মেয়েটা বুঝতে পারে রবি তাকে পাশে বসাতে যায় না, কিন্তু সেও কম কি, সে পর্যন্ত যা চেয়েছে সব তো নিজের করেই ছেড়েছে। এখন রবির পাশে বসবে বলল তো বসবে। তাসফিয়া রবির পাশে থাকা ছেলেটাকে বলল পাশের সিটে যেতে, সে ওখানে বসবে। ছেলেটাও রাজি হয়ে গেল। ছেলেটা চলে গেলে তাসফিয়া এসে রবির পাশে বসলো। এসবের কোনো দরকার ছিল? সামনে থেকেও তো ক্লাস করা যায়। যাই, তোমার পাশে না হয় বসে এই ক্লাস করি। হয়েছে, ওই যে স্যার আসতেছে, ক্লাস করেন। এখন তো আমরা ফ্রেন্ড, তাই তুমি করে বললে ভালো হবে, তাই না? তুই করে বলতে পারবেন, তাহলে আমিও বলতে পারবো। এত তাড়াতাড়ি তুই করে বলা আমার পক্ষে পসিবল নয়। তুমি তুই করে বলতে পারো, সমস্যা নেই। হয়েছে, তুমি করে বলবো। এখন কথা না বলে ক্লাস করেন। আবার আপনি? আচ্ছা, তুমি এখন ক্লাস করো। তাসফিয়া রবির দিকে তাকিয়ে মুচকি হেসে ক্লাস শুরু করলো। সবাই বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছে। তাসফিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে। তার একটা ভাই আছে, সে দেশের বাইরে থাকে। এদিকে রবির বন্ধুগুলো আর আপুটা ছাড়া কেউ নেই। সে জানে না তার বাবা মা কে। বুদ্ধি হওয়ার পর থেকে সে বড় হয়েছে আপুটার কাছে। আপুটা নিজের ভাইয়ের মতো তাকে বড় করেছে, কখনো কোনো ভেদাভেদ করেনি। এদিকে রাশেদ আর মাহমুদের সবাই আছে, মা বাবা ভাই বোন সব রক্ত সম্পর্কের মানুষ আছে। রবি তাদের সাথে মিশে নিজের না থাকার কষ্ট ভুলতে চায়। আপু রবিকে বলেছিল লাইফে ভালো কিছু করতে চাইলে যেন কোনো মেয়ের সাথে রিলেশনে না যায়, আর রবি সেটা মাথায় রেখে কারোর সাথে কথাও ঠিক মতো বলে না, ফ্রেন্ডশিপও করতে চায় না।
যদি ফ্রেন্ড থেকে লাভ নামক শব্দের জন্ম হয় তো রবিকে সেখানে মরতে হবে। কিন্তু এই তাসফিয়া তো এত জোর করলো যে ফ্রেন্ডশিপ করতেই হলো। পুরো ক্লাস একদমই করে নিল সবাই। স্যারের ক্লাসটা যেমন মজার তেমন গুরুত্বপূর্ণ, তাই সবাই এই ক্লাস করে। ক্লাস শেষ হলে পরের ক্লাস না করে রবি বের হতে চাইলে তাসফিয়া তাকে আটকে রাখে। পরের স্যারও তাড়াতাড়ি চলে আসে, যার ফলে রবি ক্লাস থেকে যায়। স্যার ক্লাস শুরু করে। হঠাৎ রবি আর তাসফিয়াকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে রবি এতদিন পর কি মনে করে ক্লাস করছে, আর পাশের মেয়েটাকে আজ নতুন দেখছে। তাসফিয়া বলে, সরি, আমি কালই ট্রান্সফার হয়ে এসেছি, আর রবিকে আমি আটকে রাখছি ক্লাস করতে। স্যার কিছু একটা ভেবে মুচকি হেসে দুজনকে বসতে বলে। রবি প্রথম কয়েকদিন ক্লাস করে যখন ভালো লাগে না তখন ক্লাস করা ছেড়ে দিয়ে বাইরে কারোর সাথে আড্ডা দেয় বা সেখানে গিয়ে পড়ে বা ফোন চালায়। স্যার ক্লাস করিয়ে যাচ্ছে, রবির মাথায় কিছু ঢুকছে না, না পারছে সেখান থেকে বের হতে, না পারছে থাকতে। একটা সময় বিরক্ত হয়ে কানে হেডফোন লাগিয়ে বই খুলে নিজে থেকে পড়তে শুরু করলো। স্যার রবিকে খেয়াল করে দেখে কানে হেডফোন আর সামনে বই পড়তে দেখে আর কিচ্ছু বলে না। স্যার চলে গেলেও রবি আগের মতোই পড়তে থাকে। স্যার জানালা দিয়ে ফিরে তাকালে দেখে রবি তখনও পড়ছে। এইদিকে শেষ ক্লাস হয়ে গেছে, তাই সবাই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। তাসফিয়া দেখে রবি তখনও বইয়ে পড়ে আছে। তাসফিয়া রবির হাত ধরতে রবি চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। রবি কিছুটা ভয় পেয়ে যায়। তাসফিয়াকে জিজ্ঞেস করে ক্লাস শেষ নাকি, তখন সে বলে ক্লাস শেষ। রাশেদ মাহমুদও বাইরে গিয়ে অপেক্ষা করছে রবির জন্য। একটু পর তাসফিয়া আর রবি বাইরে গিয়ে রাশেদ আর মাহমুদকে রবি বলল, তাসফিয়া আজ থেকে তোদের ফ্রেন্ড, চল এখন বাসায় যাই, অনেক কাজ আছে। তাসফিয়া কিছু একটা বলতে চেয়েও থেমে যায়। রাশেদ আর মাহমুদের বাসা একদিকে, তাই তারা দুজন রিক্সা নিয়ে চলে যায়। তাসফিয়া রবিকে জিজ্ঞেস করে সে কোন দিকে যাবে। রবি তখন হাত দেখিয়ে দেয় তার বাসার রাস্তা। তাসফিয়া আমদামতা করে রবির ফোন নাম্বার চায়। প্রথমে রবি নাম্বার দিতে না চাইলেও পরে নাম্বার দিলে তাসফিয়া ফোন করে। রবি বলে কল আসছে। তাসফিয়া ফোনটা বের করতে বললে রবি বের করে না। তাসফিয়াকে একটা রিক্সা ডেকে তুলে দেয় আর রবি হাঁটতে শুরু করে। আধ ঘন্টা মতো হাঁটার পর চলে আসে বাসায়। তাসফিয়ার বাসাও রবির বাসার দিকে, তবে কলেজ থেকে কিছুটা কাছে তার বাসা, আর রবির বাসা কিছুটা দূরে। রবি বাসায় যেতে দেখে আপু এখনো আসেনি। আপু পাশের হসপিটালের নার্স। গ্রামের বাসা সিলেটে, জবের সুবাদে অনেক বছর হলো এখানে আছে। রবিও আপুর কাছে আছে, কারণ রবিকে আপু সে রাত এখানে পেয়েছিল। রাত 11টা হসপিটাল থেকে ফিরছিল আপু একটা রিক্সাই করে। রবিকে একটা ঝোপের মাঝে পড়ে থাকতে দেখে আপু নিজের সাথে রবিকে নিয়ে যায়। রবির মাথায় আঘাত পাওয়ার নিজের ব্যাপারে কিছু জানে না। আপু রবির ব্যাপারে অনেকভাবে জানতে চায়, কিন্তু এতে কোনো লাভ হলো না। পরে রবি আপুর কাছে থেকে যায়। রবি নামটা সেদিন মনে ছিল, আর কিছু না। রবি বড় হলে মনে করতে থাকে তার বাবা মা হয়তো আর পৃথিবীতে নেই, তাই রবি নিজেকে এতিম মনে করে। রবি বাসায় বসে বসে আপু কখন আসবে অপেক্ষা করছে। একটু পর আসলো আপু। দুইজন খাবার খেয়ে নিল। রবি আপুকে নতুন ফ্রেন্ডের কথা বলতে চাচ্ছে, কিন্তু ভয়ও পাচ্ছে যদি আপু বকাবকি করে। রবির খাওয়া দেখে আপু বুঝে গেছে তার কিছু হয়েছে। আপু খাওয়ার সময় কিছু না বললেও খাওয়া শেষ হতে রবিকে ডেকে পাশে বসালো। হ্যাঁ আপু বলো, কি বলবে? বলবি তো তুই, আমি শুধু শুনবো। আমি কি বলবো আবার? যা আমাকে বলতে চেয়েও পারছিস না তা বলবি। আসলে আপু আমি আজ কলেজে একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? আসলে আপু একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলেছি। রবি কথাটা নিচু করে বলতে আপু রবির মাথা উঠিয়ে বলল, আমি এটা কোনো ভুল হলো নাকি? এমন সময় তো ফ্রেন্ড থাকতেই পারে। কিন্তু আপু তুমি যে নিষেধ করেছিলে মেয়েদের সাথে মিশতে। ওটা আগে বলেছিলাম, এখন না। আর এই সময় ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হওয়া অসম্ভব কিছু না। আপু কি বলে এসব? জাস্ট ফ্রেন্ড, তাও আজকে এসে সে জোর করে হলো। আমি তো করতেই চাইনি। আচ্ছা, এটাই কি বলতে চেয়েও পারছিস না? যদি তুমি কিছু মনে করো তাই আর কি। আরে কোনো ব্যাপার না। এই সময় ছেলে মেয়ে ফ্রেন্ড থাকা দরকার। পড়াশোনা কিংবা এর বাইরে অনেক কিছু জানতে হয়। তার নাম কি মিটার? আপু নামটা জিজ্ঞেস করলো, কিন্তু রবি বলতে পারছে না, কারণ সে নামটা ভুলে গেছে। একটু মাথায় জোর দিতে মনে পড়লো মেয়েটার নাম। তখন রবি তার আপুকে বলল, ও হ্যাঁ, মেয়েটির নাম অন্তরা রহমান তাসফিয়া। আপু একটা মুচকি হাসি দিয়ে রবির মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেল। রবি মনে মনে ভাবছে, হ্যাঁ আপু, ফ্রেন্ড,
কিন্তু গার্লফ্রেন্ডও হয়। নিজে থেকে কথাগুলো ভেবে হেসে উঠল রবি। বিকেলে বসে বসে বাড়ির পরিবেশটা দেখছিল, ঠিক তখনই রবির ফোনটা বেজে ওঠে। সে আদিমকালের ফোন, ফোনের গ্লাসও ফাটা। সে ফোনটা বের করে কানে দিল রবি। হ্যালো, কে বলছেন? তুমি আমার নাম্বার সেভ করনি? রবি চিন্তা করছে কার নাম্বার সেভ করার কথা ছিল। হুট করে মনে পড়ল তাসফিয়ার নাম্বার তো সেভ করা হয়নি। এটা কি তাহলে সে? তাসফিয়া? হ্যাঁ আমি। কি করো? কিছু না, এমনি বসে আছে। তুমি কি করো? আমিও বসে তোমার কথা ভাবছিলাম। আমার কথা কি ভাবছো এত? না মানে তুমি প্রতিদিন কলেজ থেকে বাসে যাওয়া আসা করো হেঁটে হেঁটে, কিভাবে পারো সেটাই ভাবছি। তুমি আমাকে ফলো করছিলে নাকি? আর তেমন কিছু না, তোমাদের বাসা আর কলেজের মাঝখানে তো আমাদের বাসা। আমি আগে থেকেই তোমাকে দেখতাম হেঁটে হেঁটে যেতে আসতে, কিন্তু কোথায় যেতে সেটা জানতাম না, আজ জানলাম। হায় হায়, তার মানে তুমি আমাকে আগে থেকে চেনো? তাই আমার সাথে কলেজে এভাবে কথা বলেছিলে? না হলে অপরিচিত কারোর সাথে এভাবে কথা বলা যায় নাকি? কপাল, আমি তো ভাবছিলাম তুমি সবার থেকে এভাবে কথা বলো। আচ্ছা শোনো, কালকে রিক্সা নিয়ে আসবে, যাওয়ার সময় আমাকে তুলে নেবে। না না, লাগবে না, আমি হেঁটে যেতে পারবো। তুমি একটা রিক্সা নিয়ে চলে যাও। আমি তো বলছি তোমাকে আসতে, একসাথে না হয় গেলাম। সরি তাসফিয়া, আমি রিক্সা চলতে পারি না, তুমি চলে যেও। আরে কথাটা তো শোনো। আর কিছু বলার আগেই ফোন রেখে দিল। তাসফিয়া আর তার পরিবার অনেক দিন হলো এ বাসায় আছে। তাসফিয়া প্রায় সময় খেয়াল করে একই সময় রবি দ্রুত পায়ে হেঁটে কোথাও যায়। এভাবে একই সময় কোথায় যায় কেমন যেন একটু ভিন্ন লাগে তাসফিয়ার। সে রবিকে ফলো করবে ঠিক করলে পরে তার আর করা হয়নি। কিন্তু আজ তাসফিয়া কলেজে গিয়ে রবিকে দেখলে বুঝতে পারে সে হেঁটে হেঁটে কলেজ যাওয়া আসা করে। তাসফিয়া বুঝতে পারে রবির আর্থিক অবস্থা খারাপ, তাই 20 টাকা বাঁচিয়ে হেঁটে যাওয়া আশা করে। তারপর কলেজে রবির সাথে ফ্রেন্ডশিপ করে। তাসফিয়া রবির ব্যাপারে জানতে চায়। এদিকে রবি ফোন রেখে দিয়ে সে ভাঙা ফোন পকেটে নিল। রবি গিয়ে পড়তে বসল। রবি পড়ে যাচ্ছে, আপু নিজের কাজ করছে। রবির ইচ্ছে করছে নতুন একটা ফোন নিতে। এই ভাঙা ফোন আর কতদিনই বা চালাবে। একটু পর রবি পড়াশোনা বন্ধ করে পকেটে সেই ভাঙা ফোন আর একটা কলম নিয়ে বের হয়। পাশে একটা টিউশনি আছে। একজন ছাত্র আর একজন ছাত্রী, দুইজন ভাই বোন ক্লাস 5-এ পড়ে। তারা শাওন আর পাপিয়া। অবশ্য এদের মধ্যে পাপিয়া বড়। রবি তাদের পড়িয়ে যে টাকা পায় সেটা দিয়ে কলেজের সব খরচ চলে যায়। কিন্তু রিকশায় চড়তে গেলে নিজের টাকায় পড়াশোনা করা হবে না। যদিও আপু রবিকে রিকশায় যেতে বলে, কিন্তু রবি আপুর থেকে টাকা নেয় না। যদি কোনো সময় টাকা লাগে তখন চেয়ে নেয়, কিন্তু রিকশা ভাড়া কখনো নেয় না। বিকালে টিউশনি শেষ করে বাসায় এসে রবি একটা ঘুম দিল। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো। আপু 8 ঘন্টা থাকে হসপিটালে। তার মধ্যে যাতায়াত করতে চলে যায় 8 ঘন্টা। বলতে গেলে আপু 9 ঘন্টা বাইরে থাকে, কখনো দিনে কখনো বা রাতে, যখন ডিউটি পড়ে আর কি। রাতে পড়াশোনা করেছে প্রায় 9:30টার সময়। রবি ফোনটা হাতে নিলে দেখে তাসফিয়া 2টা কল দিয়েছে। রবি দেরি না করে কল ব্যাক করে। প্রথমে রিং হতে তাসফিয়া ফোন কেটে দিয়ে নিজে ব্যাক করলো। রবি ফোন ধরতে ওপাশ থেকে তাসফিয়া বলল, কি করছিলে এতক্ষণ, ফোন ধরো নাই যে? না, পড়ছিলাম তো, তাই ফোনটা সাইলেন্ট ছিল। পরে দেখি তুমি কল দিছো। তা বলো, কি বলতে কল দিছো? এমনি। কি করছো জানার জন্য ফোন দিছি। এখন তো জানলে, রাখি এবার, একটু পর ঘুমাবো। এখনো 10টা বাজেনি আর এত তাড়াতাড়ি ঘুমাবে? আগে ডিনার করব, তারপর ঘুমাবো। ও আচ্ছা, ডিনার করে কল দিও, আমি ব্যাক করব। কিছু বলার থাকলে বলে ফেলো, ডিনার করে আমি ঘুমিয়ে যাই। আচ্ছা, শুধু 5 মিনিট কথা বলবো, তারপর ঘুমিয়ে যেতে পারবে। তাসফিয়া জোরাজুরি করছে, তাই রবি আর না করতে পারেনি। রবি ডিনার করে উঠতে যাবে, ঠিক তখনই আপু বলল, শোন, কাল একটু আমার সাথে বিকালে বের হতে পারবি? বিকালে তো প্রাইভেট আছে, কিন্তু কই যাবে তুমি? একটু মার্কেটে যাব। কাল একটু তাড়াতাড়ি পড়াশোনা শেষ করিস। বিকালে তো পড়াশোনা শেষ হয়। আচ্ছা, কাল তাড়াতাড়ি শেষ করব। ওকে, গিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট। রবি গিয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম আসতে গেল, ঠিক সে সময় তাসফিয়া কল দিল। রবি ঘুম ঘুম চোখে কল ধরতে ওপাশ থেকে তাসফিয়া কিছুটা রাগী কণ্ঠে বলল, তোমাকে না বলেছিলাম কল দিতে, দাওনি কেন? সরি, আমার মনে ছিল না। হয়েছে, ডিনার করেছো? তুমি? আমি এত তাড়াতাড়ি ডিনার করি না, আরও দেরি হবে। তাহলে ঘুমাবে কখন?
আমার ঘুমাতে কম হলো 1টা বাজে। হায় আল্লাহ, তাহলে ঘুমাও কতক্ষণ? 7 থেকে 8 ঘন্টা তো হবে। ও আচ্ছা, রাখছি তাহলে, ঘুমাবো আমি। আর একটু কথা বলি। কি আজব, আমি ঘুমাবো, রাখলাম। রবি কথাটা বলে ফোন রেখে দিল। এদিকে তাসফিয়া রবিকে জ্বালিয়ে বেশ শান্তি পাচ্ছে। রবিকে প্রতিদিন হেঁটে যাওয়ার সময় তাসফিয়া দেখতো সেখান থেকে রবির প্রতি মায়া জড়ে গিয়েছিল, আর এখন তাদের মধ্যে ফ্রেন্ডশিপ। রবি ঘুমিয়ে গেল। তাসফিয়া তখনও রবির কথা ভাবছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রবি কলেজের দিকে হাঁটা দিল। তাসফিয়া বলেছিল রিক্সা নিতে, কিন্তু রবি তা করেনি। কয়েক মিনিট হাঁটতেই একটা বড় বাসা ক্রস করতে পেছন থেকে কেউ রবি নাম ধরে ডাক দিল। রবি পেছন ফিরে দেখে তাসফিয়া। রবি একপাশে দাঁড়িয়ে গেল। তাসফিয়া রবির কাছে আসতে রবি বলল, তুমি এখানে কেন? আমার বাসায় তো এইখানে। ও, কলেজে যাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ। তাসফিয়া পাশ দিয়ে যাওয়া রিক্সাকে ডাকলো। তাসফিয়া উঠে বসলে রবি হাঁটতে শুরু করে। তাসফিয়া রিক্সা থেকে রবিকে বলে, কি হলো, তুমি হেঁটে যাচ্ছ কেন? আমার সাথে এসো। এসব কি বলো, পাগল হয়ে গেলে নাকি? রিক্সাওয়ালার দিকে তাকিয়ে রবি তাকে যেতে বলল, কিন্তু তাসফিয়া বলছে না যেতে। দ্বিধায় পড়ে গেল তাসফিয়া। এদিকে রবি হেঁটে যাচ্ছে, তাসফিয়া গাড়িতে আছে। রবিকে রিক্সায় উঠতে বললে সে ওঠে না। তাসফিয়া এবার বলল, যদি তুমি রিক্সায় না উঠো তাহলে আমিও হেঁটে যাব। পাগলামি না করে তুমি যাও। বলছি তো তোমাকেও আমার সাথে বসতে। না, আমি বসবো না। তাহলে আমিও হেঁটে যাব। এ বলে তাসফিয়া রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে 20 টাকা দিয়ে দিল, আর রবির পাশাপাশি হাঁটতে লাগলো। রবি বলল, পাগলামি হচ্ছে, তুমি এতটা পথ হেঁটে যেতে পারবে না। সেটা আমি বুঝবো, চলো এখন। রবি কোনোভাবে রিক্সায় উঠবে না, তাই তাসফিয়াও হাঁটতে লাগলো। রবির কাছে যে পথটা 10 মিনিটের, তাসফিয়ার সাথে হাঁটতে গিয়ে সেটা 20 মিনিট ফেলতে হলো। মেয়েরা আর কতই বা হাঁটতে পারবে। অবশেষে চলে এলো কলেজে। আজকে দেরি হয়ে গেছে। রবি ক্লাস করতে চলে গেল। তাসফিয়াও তার পাশে বসে আছে। একটু পর তাসফিয়া বুঝতে পারে তার পা ব্যথা করছে। তাসফিয়া পায়ের অবস্থা বুঝতে পেরে রবিকে বলল, আমার পা ব্যথা করছে, আমি বাসায় যাব। তো যাও, আটকালোকে। না, এখন যাব না। কলেজ ছুটি হলে তখন যাব। একটা মানুষ কথা নির্গত হওয়ার একটাই মুখ, ওই এক মুখে কত কথা বলতে পারো। রবির এমন কথা শুনে তাসফিয়া হেসে উঠল। স্যার ক্লাসে ছিল, খেয়াল করলে ও কিছু বলে না। রবি স্যারের তাকানো খেয়াল করে তাসফিয়াকে চুপ থাকতে বলল। তাসফিয়া চুপ হয়ে রইল। ক্লাস শেষ হলে রবি বাইরে চলে আসে, সাথে তাসফিয়াও চলে আসে। রবি একটা গাছের নিচে গিয়ে বসে। তাসফিয়াও রবির সাথেই আছে। এদিকে রাশেদ, মাহমুদ সবাই ক্লাস করছে। রবি বসে বসে গাছতলায় তাসফিয়ার সাথে কথা বলছে। তুমি কি এখন বাসায় যাবে? না, তোমার সাথে একসাথে যাব। আমার সাথে যেতে হবে না, আমার কাজ আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুমি চলে যাও, আমি রিক্সা ডেকে দিচ্ছি। না, আমি তোমার সাথেই যাব। তুমি হেঁটে যাবে, যেতে পারবে তো আমার সাথে? তখন দেখা যাবে, এখন একটু চুপ করে বসো, এমনিতেই অনেক পা ব্যথা করছে। বলছিলাম রিক্সা করে আসতে, বেশি প্রেম দেখাতে গেলে যা হয় আর কি। চুপ থাকো। রবি চুপ করে চারপাশে তাকাচ্ছে। তাসফিয়া পাশে বসে রবির দিকে তাকিয়ে আছে। রবি না পারছে কিছু বলতে, না পারছে সেখান থেকে উঠে যেতে। একটা মেয়ে যদি একটা ছেলের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে, তাহলে ওই ছেলের অবস্থা কি হবে আমার জানা নেই। রবি তাসফিয়ার পাশ থেকে উঠে যাওয়ার জন্য মাথায় একটা ফোন দিয়ে আটকালো। রবি তাসফিয়াকে পানি খাবে বলে উঠে গেল। তাসফিয়া বুঝতে পেরে মুখে হাত দিয়ে হাসতে লাগলো। রবি উঠে সেখান থেকে অন্যদিকে চলে গেলে তাসফিয়া রবির পেছন পেছন চলে যায়। রবি অন্য একটা জায়গায় গিয়ে বসে। পানি খায়নি, তাই তাসফিয়া বলল, কি হলো, তোমার না তৃষ্ণা পেয়েছে? চলেও গেছে। তাসফিয়া বুঝতে পারছে রবি তাসফিয়ার এসব কাজে বেশ লজ্জা পাচ্ছে, তাই তাসফিয়া কথা ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা, তোমার ফোনটা দাও তো। আমার ফোন নিয়ে কি করবে? তোমার ফোন তো আছে। আরে ফেসবুকে অ্যাড দিব, দাও না, এমন কেন করো? তোমার ফোন দাও, আমি অ্যাড করে দিচ্ছি। আমার ফোন অফ হয়ে গেছে, দাও তো তোমার ফোনটা। আরে পরে দেব, এখন একটু বসো তো। ভাঙা ফোন তাই রবি দিতে চাচ্ছে না, কিন্তু তাসফিয়া জোরাজোরি করেই যাচ্ছে। তাসফিয়া বেশি জোর করার কারণে রবি নিজের ভাঙা ফোনটা বের করতে তাসফিয়া ছু মেরে নিয়ে নিল। রবি মাথাটা নিচু করে আছে। ভাঙা ফোন কিছুটা বিব্রত বোধ করছে সে। এদিকে তাসফিয়া ফোন দিয়ে নিজের আইডিতে রিকোয়েস্ট দিয়ে একটা মেসেজ দিল।
তারপর রবির হাতে ফোনটা ফিরিয়ে দিল। রবি তাসফিয়াকে বলল সে বাসায় চলে যাবে। তাসফিয়াও বলল সেও একসাথে যাবে। শুরু হলো এটা নিয়ে আবার তর্ক। তাসফিয়া চাচ্ছে রবির সাথে রিকশায় করে যেতে, কিন্তু রবি বলছে তাসফিয়াকে রিকশায় নিয়ে চলে যেতে। রবি হেঁটে যাবে। তর্ক করতে করতে এক পর্যায়ে তাসফিয়া বলল সেও রবির সাথে হেঁটে যাবে, কিন্তু রবি চায় না তাসফিয়া হেঁটে যাক। এদিকে আসার সময় হেঁটে আসায় তাসফিয়ার পা ব্যথা হয়ে গেছে। আবার এখন যদি হেঁটে যাই তাহলে বাসে গিয়ে অবস্থা তো বেহাল হবে। রবি রাজি হয়ে গেল রিকশায় করে যেতে। তাসফিয়াও কিছুটা খুশি হলো। ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় আসতে একটা রিকশা ডাক দিল। দুইজন রিকশায় চেপে বসলো। রবি মাঝখানে কিছুটা ফাঁকা রাখার চেষ্টা করছে, যতটা পারছে তাসফিয়ার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে, কিন্তু তাসফিয়া ইচ্ছে করে রবির গায়ে গা লাগিয়ে দিচ্ছে। রবির এমন অসুবিধা হচ্ছে দেখে তাসফিয়া বলল, কি সমস্যা তোমার? এদিকে এসে বসো, আর একটু সেদিকে গেলে তো পড়েই যাবে। না সমস্যা নেই, পারলে তুমি আরেকটু ওই দিকে যাও। আরে এদিকে এসো তো। বলতে বলতে তাসফিয়া রবির হাত ধরে নিজের দিকে টেনে নিল। রবি পুরো শখ হয়ে গেছে। এর আগে কখনো রবি মেয়েদের সাথে রিকশায় বসেনি। অবশ্য আপুর সাথে রিকশায় চড়েছিল, অন্য কোনো মেয়ের সাথে না। তাই রবি সহজে মানিয়ে নিতে পারছে না তাসফিয়ার পাশে বসা। তাসফিয়া রবির শখ হওয়া দেখে বুঝতে পারল রিকশায় রবির তেমন একটা ওঠা হয় না। অবশেষে তাসফিয়া বলল, আচ্ছা তুমি এমন করছো কেন? কোনো সমস্যা? না মানে আগে কখনো মেয়েদের সাথে ভাবে রিক্সায় ওটা হয়নি তো, তাই কেমন জানি লাগছে। সত্যি তুমি কোনো মেয়ের সাথে রিকশা করোনি? আপুর সাথে ঘুরছিলাম, অন্য কারোর সাথে না। বিশ্বাস হচ্ছে না। একটু চুপ থাকো, তোমার বাসায় চলে আসলে বাঁচি। যাবে নাকি আমার বাসায়? আরে না, তোমার বাসায় আসলে তুমি নেমে যাবে, তখন বাঁচি। বললাম তো। এখন কি তাহলে আমি তোমাকে বাঁচতে দিচ্ছি না? অর্ধমিত হয়ে যাচ্ছি। হয়েছে, আর বলতে হবে না। এখন বলো, প্রেম করেছিলে কারোর সাথে? তাসফিয়া কথাটা অন্যদিকে তাকিয়ে বলল। পাশে হঠাৎ রিকশা থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে তাসফিয়া ফিরে দেখে রিকশায় তার পাশে রবি নেই। আর একটু ভালো করে তাকিয়ে দেখে পাশে রাস্তায় পড়ে আছে রবি। তাসফিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, আর রবি বা কেন এভাবে পড়ে গেল সেটাও বুঝতে পারছে না। তাসফিয়া জিজ্ঞেস করলো, কি হলো, তুমি ওখানে পড়ে আছো কেন? তুমি যাও, আমি তোমার সাথে আর যাব না। কেন যাবে না? আমি আবার কি করলাম? তুমি এখানে ওঠার পর থেকে যা ইচ্ছা বলে যাচ্ছ, তাই আর যাব না। রিকশাওয়ালাকে বললো চলে যেতে, কিন্তু তাসফিয়া থামিয়ে রাখলো। রবিকে রিকশায় উঠতে বললে সে বলে যাবে না। তাসফিয়া বলল আর কোনো কথা বলবে না। তারপর রবি আবারও উঠে বসে। কিছুটা যাওয়ার পর তাসফিয়া বলল, আচ্ছা তুমি পড়ে গিয়েছিলে না? ইচ্ছে করে নেমে গেছো? নেমে যেতে পড়ে গেছি। কেন নেমে গেছো? তুমি প্রেমের বোঝ চাপিয়ে দিচ্ছ, তাই নেমে গেছি। রবির কথা শুনে তাসফিয়া মুখে হাসি আটকে রাখতে পারেনি। শব্দ জোরে হেসে উঠল। রবি এতদিন তাসফিয়ার দিকে ভালো করে তাকায়নি। আজ তার হাসি রবিকে বাধ্য করছে তার দিকে তাকাতে। তাসফিয়ার ঠোঁটের কোণে থাকা ছোট্ট তিল যেন তাকে আরো সুন্দরী করে তুলেছে, যে কেউ এই তিলের মালিকের প্রেমে পড়ে যাবে। রবি এসব ভাবছে তখন ফোনটা বেজে ওঠে। তড়িঘড়ি করে ফোন বের করে দেখে রাশেদ কল দিয়েছে। রবি কলটা ধরে কানে দিল। কই রে তুই? বাসায় চলে যাচ্ছি রে। আমাদের বলেও গেলি না? আরে তাসফিয়া জোর করছিল, তাই চলে যাচ্ছি। হেঁটে নাকি রিকশায়? রিকশায়। মামা সাবধানে থাকিস, আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই, তাই রিকশায় ঘুরতে পারি না। রাশেদের কথা শুনে রবি তাড়াতাড়ি ফোন রেখে দিল। ওরা সাথে কথা বলতে থাকলে আরো অনেক কথা বলবে, যা রবি একদম শুনতে পারবে না। তাসফিয়া কান পেতে শুনছিল রবির ফোনে কে কি কথা বলছে। তাসফিয়া রাশেদের কথাগুলো স্পষ্ট শুনতে পায়নি, তবে যেটুকু বুঝলো কলেজ থেকে চলে আসার ব্যাপারে কথা বলছে। রবি তাসফিয়ার তাকানো দেখে বলল, কি দেখছো এভাবে? তোমার বন্ধুগুলো আসলে অনেক ভালো। তোমার বাসা না এদিকে বললে? তাসফিয়া রবির পাশে বসতে থাকতেই কখন যে নিজের বাসা ফেলে চলে যাচ্ছে খেয়ালই করেনি। সেখানে রিকশা থামিয়ে নিজের ব্যাগ থেকে ভাড়া বের করে রবির গন্তব্য পর্যন্ত বাড়িয়ে দিল। রবি না করছিল, তারপরও দিয়ে দিল। রবির সাথে ফোনে কথা বলবে বলে তাসফিয়া পেছনে চলে গেল। দুটা বাসা পর তার বাসা ভুলে চলে আসছিল ওইদিকে। রিকশা আবারও চলতে শুরু করলো। রবি রিকশায় পা ছিটিয়ে বসে আকাশ পানি চেয়ে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আহা, রিকশায় যে একা বসার মতো মজা প্রাইভেট কারও নাই, সেটা বোধহয় কেউ জানে না।
রিক্সা থেমে গেলে রবি নেমে বাসায় ঢুকে গেল। রিক্সা আবারও তার নতুন শিকারের খোঁজে চলতে লাগলো। রবি বাসায় গিয়ে ফ্রেশ হতে কল আসলো। তাসফিয়া কল দিয়েছে। রবি কল ধরতে তাসফিয়া বলল, বাসায় ঠিকমতো পৌঁছে গেছো তো? আসছি। তোমার পা ব্যথা কমছে? মা এখনো পা টিপে দিচ্ছে। মানে কি, তোমার মা তোমার পা টিপে দিচ্ছে? হ্যাঁ, একমাত্র মেয়ে আমি, একটু এদিক সেদিক হলেই তো বুঝতেই পারছো। ও আচ্ছা, রাখছি। আরে তোমাকে রাখতে বলেছি আমি? খালি রাখি রাখি ছাড়া আর কিচ্ছুই বলতে পারো না। আর কি বলবো, আজীব তো। একটু ভালোবেসে তো বলতে পারো। তোমার মা না পাশে আছে? একটু আগে চলে গেছে। ও আচ্ছা, আমি একটু কাজ করব, রাখি এখন। দূর, রাখো, আর ফোন দিব না, বাই। তাসফিয়া ফোন রেখে দিল। রবি নিজের বই খাতাগুলো ঠিক করছে। সবগুলো এলোমেলো হয়ে আছে। রবি সব গুছিয়ে নিজের রুমও গুছিয়ে নিল। দুপুরে আপু এসে গেছে। রবি আর আপু একসাথে লাঞ্চ করে নিল। রবি আপুকে বিশ্রাম নিতে বলে রবি টিউশনি করাতে চলে গেল। বিকেলে আপু তাড়াতাড়ি ফিরতে বলেছিল, সেটা মাথায় রেখে রবি পড়াচ্ছে। বিকেল হতে টিউশনি তাড়াতাড়ি শেষ করে বাসায় এলো। পাশে টিউশনি, তাই আসতে যেতে বড়জোর 10 মিনিট লাগে। বাসায় এসে দেখে আপু সোফায় বসে বই পড়ছে। রবি গিয়ে বলল, চলো, আমার পড়ানো শেষ। আচ্ছা বস, আমি 10 মিনিটে রেডি হচ্ছি। ওকে। রবি নিজের রুমে গেল। এদিকে আপু রেডি হয়ে এলো। দুজন এক রিক্সায় উঠে চলে গেল মার্কেটে। রিক্সা থেকে নেমে রবি রিক্সা ভাড়া দিল। আপুকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে এখন? চল ফোনের দোকানে যাব। ফোনের দোকানে কেন? একটা ফোন নিতে হবে। ফোন তো একটা আছে। আমারটা তুই নিবি আর নতুনটা আমি ইউজ করব। দেরি কেন, চলো। আপুর ফোনটা রবি পাবে, এটা শুনতে তার মনে খুশির জোয়ার চলছে। আপুকে নিয়ে দুজনের পছন্দ মতো একটা ফোন নিল। আপু নিজের পার্স থেকে টাকাটা দিল। অবশ্য চাইলে ফোনটা আপু রবিকে দিয়ে কিনাতে পারত, কিন্তু আপু এখানে এসে ফুচকা খাবে তাই এটা করলো। আর দাম কষাকষিতে আপু বেশ পারদর্শী। যে ফোন 20,000-এর কমে দোকানে ছাড়তে যায় না, আপু সে ফোন 16 থেকে 18,000-এর মধ্যে নিতে পারে। একটু চালাক হলে যা হয় আর কি। পুরো মাসে টাকা দিয়ে আপু ফোনটা নিল। তারপর ফুচকা খেতে আসলো। অবশ্য রবি এসব খেতে চায় না, কিন্তু আপু তো আর একা খাবে না, তাই কোনো রকম একটা খেলো। তারপর সেখান থেকে একটা চা খেলো। রবি টাকাটা দিয়ে রিক্সা ডাক দিল। একটা রিক্সা এসে থামলে রবি আর আপু উঠে গেল। তারপর বাসায় চলে আসে। রবি রিক্সা ভাড়া দিচ্ছিল। আপু আগে আগে গিয়ে দরজা খুলে বাসায় প্রবেশ করলো। রবি হাতে থাকা ফোনের প্যাকেট নিয়ে বাসায় গিয়ে সোফায় প্যাকেট রেখে ফ্রেশ হয়ে আসে। এইদিকে আপুও চলে আসে। রবি ফোনটা আপুর দিকে দিয়ে বলে, এই নাও তোমার ফোন, তোমারটা এখন দিয়ে যাও। আপু রবির দেওয়া ফোনটা হাতে নিয়ে বলল, এটা আমার জন্য নয়, তোর জন্য নিয়েছি। মানে কি, আমার জন্য কেন? তুই এই ভাঙা ফোন নিয়ে আর কতদিন থাকবি, তাই এটা। দেখো আপু, তুমি জানো এসব আমি একদম লাইক করি না। তাই তো আমার জন্য বলে ফোনটা নিলাম, নয়তো তুই তো আর ফোনই নিতি না। দরকার নাই, এটা তুমি নাও, আমার লাগবে না। চুপ থাক, এই ফোন তুই রাখবি ব্যাস। রবি আগে বুঝতে পারেনি আপু রবির জন্য ফোন কিনতে যাচ্ছে। যদি আগে বুঝতে পারতো তাহলে কখনো আপুকে এত টাকা দিয়ে ফোন নিতেই দিত না। যদিও নিত, তবে আরো কম টাকায়। নিজে টাকা ইনকাম করে না, তাই রবি সব সময় চায় সাধ্যের মধ্যে নিতে। কিন্তু আপু নিজের পুরো মাসের টাকা দিয়ে রবিকে ফোনটা নিয়ে দিল। আপুর কড়া আদেশ, রবি ফোনটা নিতে বাধ্য হলো। নিজের ফোনের সিম কার্ড খুলে নতুন ফোনে ঢুকালো। ফোনের সব ডাটা ট্রান্সফার করলো। তাৎক্ষণিক অদ্ভুত এক রিং বেজে উঠল। একেবারে অপরিচিত নতুন ফোন বলে কথা। রবি তখনও ফোনের কাজ শেষ করেনি, তার আগেই তাসফিয়া কল দিল। রবি কলটা ধরতে না ধরতে ওপাশ থেকে তাসফিয়া বলল, কি সমস্যা, ফোন বন্ধ কেন? কই ফোন বন্ধ? মাত্র ফোন দিলাম, ফোন বন্ধ দেখালো, আর এখন কল গেছে। না, একটু কাজ করছিলাম, ফোনে তাই অফ দেখালো। আচ্ছা, নাস্তা করেছো? হ্যাঁ, একটু আগে বাইরে গেছিলাম, আপুর সাথে ওখান থেকে নাস্তা করছিলাম। এখন কি করবে? একটু পর পড়তে বসতে হবে, সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছে তো। ওকে, কাল একটু তাড়াতাড়ি কলেজে আসবে, আমি বাসায় তোমার জন্য অপেক্ষা করব। রিক্সা নিয়ে আসবে। তোমার পা ভালো হয়েছে? জ্বর আসছে এখন, আমি আগে কখনো এত দূর হাঁটিনি। সরি, তোমার জন্য এমনটা হলো। আচ্ছা, ওসব বাদ দাও। কাল কলেজে তাড়াতাড়ি আসবে, আর বাসা থেকে রিক্সা নিয়ে আসবে। আমার বাসার সামনে আসার 2 থেকে 1 মিনিট আগে কল দিবে, আমি রেডি হয়ে থাকবো। তুমি একা চলে যাও, আমি তোমার সাথে রিক্সায় উঠবো না।
কলেজে যাওয়ার পথ তো তোমার কাছে এই একটাই, ভুলে যেও না, আমি তোমাকে ঠিকই পাবো। দূর, প্যারা দিও না তো, এমনিতেই সমস্যা আছে। কেন, কি হয়েছে আমাকে বলো, আমি ঠিক করে দিব। আরে তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা, কাল রিক্সা নিয়ে যাব, রাখছি এখন। আর শোনো। আর কি শুনবে? রবি তো রাখছি বলার সাথে সাথে কল কেটে দিল। তাসফিয়া রবিকে জ্বালিয়ে বেশ আনন্দ পাচ্ছে। রবি তাসফিয়ারই জ্বালানোর মায়ায় পড়ে যাচ্ছে, যা সে নিজেও জানে না। মাঝে ফোনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে রবি, কিন্তু কেন সেটা সে বুঝতে পারে না। সে জানে না তাসফিয়ার সাথে কথা বলার ইচ্ছেগুলো রবি দমিয়ে রেখেছে। তাসফিয়া যত কাছে আসতে যাচ্ছে ততটা রবি দূরত্ব বজায় রাখছে। কাল হয়তো কিছু হবে। তাসফিয়া তো তাড়াতাড়ি যেতে বলল। আর রাতে পড়া ডিনার শেষ করতে ঘুমোতে যাবে ঠিক সময় তাসফিয়া কল দিল। রবি ফোনটা কানে নিতে ডিনার করছে কিনা জিজ্ঞেস করলো। রনি হ্যাঁ বলল। তাসফিয়া আশা করেছিল রবি তাকে জিজ্ঞেস করবে সে ডিনার করেছে নাকি, কিন্তু না, তেমনটা হলো না। দুজন কিছুটা সময় নীরব ভূমিকা পালন করলো। নীরবতা ভেঙে তাসফিয়া বলল, কি ব্যাপার, কোনো কারণে কি তোমার মন খারাপ? না তো, কেন মনে হলো তোমার এমনটা? না, আমি কোনো প্রশ্ন করলে তুমি পাল্টা প্রশ্ন করো, কিন্তু আজ করছো না, তাই জিজ্ঞাসা করলাম। সত্যি কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে আমার আবার কি সমস্যা হবে? আচ্ছা, তুমি তো তাড়াতাড়ি ডিনার করো না, তাই জিজ্ঞেস করি না এটা। সত্যি কি এইটাই কারণ, নাকি আরও কিছু আছে? এটাই কারণ, আর কিছু না। আচ্ছা, তুমি ডিনার করে ঘুমিয়ে যাও, আমি এখন ঘুমাবো। আর একটু কথা বলি। কথা কম বলবে, যাও ডিনার করে এসে কল দেবে। আচ্ছা, যাচ্ছি। এই প্রথম রবি তাসফিয়াকে কিছু করতে বলল, হয়তো এটা কোন অধিকার থেকে বলল। তাসফিয়া তার মাকে খাবার দিতে বললে তার মা ভ্রুকুচকে তাকায় তার দিকে। এর আগে কখনো এত তাড়াতাড়ি তাসফিয়া ডিনার করেনি। মিনিমাম 11টা তো বাজে, কিন্তু আজ একটু আগেই ডিনার করার কথা বলল, তাই তার মা ভ্রুকুচকে তাকিয়ে আছে। তাসফিয়া মায়ের অদ্ভুত চাহনিতে বলল, এভাবে কি দেখছো? এখন থেকে তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি ঘুমাবো, ভোরে উঠে পড়াশোনা করব, বুঝছো? তাসফিয়ার মা কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাসফিয়া ডিনার শেষ করে রবিকে কল দিল। কিছু সময় কথা বলে দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখে তাসফিয়া। রবি 7-5 না ভেবে কলটা ধরে। তাসফিয়া উপাস থেকে বলল, গুড মর্নিং। মর্নিং। এত ভোরে তুমি ঘুম থেকে উঠছো, বিশ্বাস হচ্ছে না। ওই তো উঠলাম, এখন তুমিও উঠে যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে পড়তে বসো। আচ্ছা, উঠছি। রবি ফোন রেখে দিয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে কিছু সময় পড়ল। আপু খাবার রেডি করে ডাক দিলে রবি খেয়ে নিল। তাসফিয়া ফোন দিলে রবি বেরিয়ে পড়ে। অবশ্য রিক্সা নিতে চায়নি, কিন্তু তাসফিয়া যেভাবে বলল আর কালকে হাঁটার কারণে যেভাবে পা ব্যথা হলো, তাই আর রিক্সা না নিয়ে পারল না। রবি রিক্সা নিয়ে কিছুটা পথ গিয়ে তাসফিয়াকে ফোন দিল। একটু পর রিক্সা তাসফিয়ার বাসার সামনে দাঁড় করালো আর তাসফিয়া চেপে বসল। রিক্সা কলেজে গিয়ে থেমে গেল। এতক্ষণে দুজন রিক্সায় একটা কথাও বলেনি। তাসফিয়া নিজের ব্যাগ থেকে রিক্সা ভাড়া দিয়ে দিল। তারপর দুজন কলেজের ভেতর চলে গেল। ক্লাস শুরু হতে আরো অনেক সময় বাকি, তাই রবি আর তাসফিয়া গিয়ে রাশেদ মাহমুদের পাশে বসলো। তার আগেই থেকে আড্ডা দিচ্ছিল। তাসফিয়া রবিকে বলল, কাল বলছিলাম না কিছু কথা বলবো? হ্যাঁ, আর এজন্য তো তাড়াতাড়ি আসতে বললে, আর এখন আসলাম। তো বলো কি কথা? একটু আলাদাভাবে বলি। রবি রাশেদ আর মাহমুদের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? ওরা আমার ফ্রেন্ড, বলতে পারো ওদের সামনে। তারপরও। রবি কিছু বলার আগেই রাশেদ আর মাহমুদ উঠে সেখান থেকে চলে গেল। তাসফিয়া রবির দিকে তাকিয়ে নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে রবিকে দিয়ে বলল, এটা তোমার জন্য। সমস্যা কি? ওরা আমার ফ্রেন্ড, বলতে পারো ওদের সামনে। কি এটা? নিজেই খুলে দেখো। রবি আর কোনো কথা না বলে প্যাকেটটা খুলল। উপরের প্যাকেট খুলে ভেতরে আরো একটা প্যাকেট পেল, যেটা গিফট পেপারে মোড়ানো। রবি একবার হাতের প্যাকেটের দিকে তাকায়, আবার তাসফিয়ার দিকে তাকায়। রবি এখনো জানে না ভেতরে কি আছে। তাসফিয়া বলল গিফট পেপার খুলতে। রবি কথা না বলে গিফট পেপার খুলে ভেতরে দেখতে পায় একটা ফোনের বাক্স। রবি তাসফিয়াকে বলল, এসব কি? ফোন তোমার জন্য। হাজিব, তুমি কেন আমাকে ফোন দিতে যাবে? আর আমার তো ফোন আছে। আছে, দেখতে পেলাম তো। আর আমার কাছে যে কোনো বিষয় নিয়ে লজ্জা পাবে না, সব কিছু আমার সাথে শেয়ার করবে। আর তোমার কাছে যে ফোন আছে সেটা নিয়ে তুমি লজ্জা পাচ্ছিলে, তাই
এই ফোনটা তোমার জন্য। না, আমার কাছে নতুন ফোন আছে, কালই নিয়েছি, এখন তোমারটা নিতে পারবো না আমি। দেখি কি নতুন ফোন নিলে। তাসফিয়া মনে করলো তার কাছ থেকে ফোন না নেওয়ার জন্য রবি মিথ্যে বলছে, কিন্তু পরক্ষণেই তার ধারণা পাল্টে গেল। রবি নতুন নেওয়া ফোনটা দেখালো, তারপরও তাসফিয়ার নেওয়া ফোনটা রবিকে দিবেই দিবে। উপায় না পেয়ে রবি ফোনটা নিল, তারপর ক্লাসে চলে গেল। রবি কিছু সময় পর পর তাসফিয়ার দিকে তাকাচ্ছে, যেটা তাসফিয়া ভালো করে বুঝতে পারছে। তাসফিয়া তো চায় রবি এভাবে তাকিয়ে থাকুক। ক্লাস শেষ হলে তাসফিয়া রবি এক রিকশায় উঠে বাসায় চলে আসে। রবি নিজের হাতে থাকা প্যাকেট সোফায় রেখে ফ্রেশ হতে চলে যায়। বাসায় এখনো আপু আসেনি। আপু আসতে আর একটু সময় আছে, তাই রবি নিজের কাজগুলো করতে থাকে। একটু পর আপু আসলে দুজন খাবার খেয়ে নেয়। আপু আবারও চলে যায় নিজের কাছে। রবি চলে যায় টিউশনি করাতে। পকেটে নতুন ফোনটা ছিল। পড়াশোনা 8 ঘন্টার মধ্যে পকেটে থাকা ফোন বেজে ওঠে। রবি ফোন বের করে দেখে তাসফিয়া ফোন দিয়েছে। রবি কলটা ধরে আর বলে, বিজি আছি, আমি পরে ফোন দেব। কি করছো? এত বিজি কেন? এত বিজি না, টিউশনিতে আছি তাই একটু বিজি। ও, তুমি টিউশনি করাও? আমি পরে কথা বলি। ওকে। রবি ফোনটা রেখে দেয়। টিউশনি করাতে মনোযোগ দেয় আবারও। পড়াশোনা শেষ হলে রবি বাসায় এসে দেখে আপু চলে এসেছে। রবি আপুকে তাসফিয়ার দেওয়া ফোনটা দিয়ে বলে, আপু, এটা তুমি রাখো। কোথায় পেলি এটা? আমার একটা ফ্রেন্ড গিফট করেছে। রাশেদ না মাহমুদ? তাসফিয়া। বুঝতে পেরেছি, ওই মেয়েটারই হবে। কি বুঝতে পারছো? আমি তো বুঝলাম না। রিক্সায় ঘোরাঘুরি, ক্লাস না করে এক রিক্সায় বসে এদিক সেদিক ঘোরা, ফুচকা খাওয়া, পার্কে যাওয়া, সব দেখেছি আমি। আমি শুধু ফ্রেন্ডের কথা বলেছিলাম। এত তাড়াতাড়ি গার্লফ্রেন্ড হয়ে গেলে তোর লাইফে ভালো কিছু করতে কি পারবি? আপু কি বলছো এসব? আমাদের মধ্যে তেমন কিছু না, ও শুধু আমার ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। রবি আর কিছু বলার আগে আপু হাত উঠিয়ে রবিকে চুপ করতে বলল। রবি আপুর সামনে আর কিচ্ছু বলতে পারেনি। ফোনটা আগের মতো সোফায় রেখে রবি নিজের রুমে গিয়ে নিজের ফোনটা হাতে নেয়। তাসফিয়া মেসেজ দিয়েছে, বাসায় গিয়ে ফোন দিতে বলেছে। রবির মন ভালো নেই, তাই মেসেজ দেখেও ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে। এদিকে তাসফিয়া ফোন হাতে নিয়ে বসে আছে, কখন রবি কল দেবে অপেক্ষা করছে। বেশ কিছু সময় পর যখন কল দিল না, তখন তাসফিয়া নিজেই রবিকে কল দেয়, কিন্তু রবি কল ধরে না। প্রায় 20টা কল দেয়, তারপরও কল ধরে না দেখে তাসফিয়ার বেশ রাগ হয়। নিজের ফোনটা বন্ধ করে দেয় তাসফিয়া। সন্ধ্যের আগে রবির ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিতে দেখে তাসফিয়ার দেওয়া অনেক কল। রবি ফোনটা আগের মতো রেখে ফ্রেশ হয়ে আসে। তারপর তাসফিয়াকে ফোন দেয়, কিন্তু ফোন অফ। বেশ কয়েকবার ট্রাই করেও কোনো লাভ হয়নি। রাতে তাসফিয়া নিজে কল দেয়, দুজন কথা বলে। পরদিন কলেজে গেলে রবি তাসফিয়াকে বলে, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো? তোমার সাথে রিক্সায় ঘোরাঘুরি, সেদিন ফুচকার দোকানে যাওয়া, সবকিছু আপু খেয়াল করেছে। কাল আপু আমার সাথে রাগারাগি করেছে এসব নিয়ে। তাহলে এখন কি করবে ভাবছো? তোমার সাথে আর এভাবে কোথাও যাব না। তোমার পথে তুমি থাকবে আর আমার পথে আমি। প্রয়োজনে আমার ফোনে কথা হবে, কিন্তু কোথাও যাওয়া বা একসাথে রিক্সায় ওঠা হবে না। আচ্ছা, আমার সাথে নিয়মিত কথা বললে তাহলে হবে। চলো ক্লাসে যাই। তারা ক্লাসে চলে যায়। কলেজ, বাসা, ফোনে কথা বলে, এভাবে চলে যায় 3 মাস। রবির মায়া জমে গেছে তাসফিয়ার প্রতি, হয়তো ভালোবাসা বলে এটাকে। আর 1 মাস পর তাসফিয়ার জন্মদিন। রবি ভাবছে তাসফিয়াকে সেদিন প্রপোজ করবে। রবি তাসফিয়াকে দেওয়ার জন্য টিউশনের টাকা জমালো। মোটামুটি ভালো একটা গিফট, একটা ফুলের তোড়া দেওয়ার মতো টাকা জমানো হলো। রবি তাসফিয়াকে প্রপোজ করবে, এটা রাশেদ আর মাহমুদ আগেই জেনেছিল। অবশ্য আপুকে বলেনি, কারণ আপু চায় না রবি এসবে জড়িয়ে নিজের জীবনকে শেষ করে দিক। আপু ভালো করে জানে বর্তমান সময়ের ভালোবাসা কেমন হয়। রবি প্রিপারেশন নেয়, তাসফিয়াকে প্রপোজ করবে। অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। একটা দিন রবির কাছে মাফ মনে হয়। অপেক্ষার প্রহর যে তীব্র হয় তা রবি ভালো করে বুঝতে পারছে। অবশেষে চলে এলো সে কাঙ্ক্ষিত দিনটি। আজ রাতে তাসফিয়ার জন্মদিন। রাত 11:40 বাজলো। রবি তাসফিয়াকে কল দিল। দুজন কথা বলতে লাগলো। ঠিক 12টা বাজতে রবি তাসফিয়াকে বলল, শুভ জন্মদিন। ওহ শিট, আমার তো মনেই ছিল না। কিন্তু তোমার কিভাবে মনে আছে? আমি তোমার বলা করা বা কোনো বিশেষ দিন মনে রাখি, তাই এটাও মনে আছে। আর এটা তো তোমার লাইফের সবচেয়ে বিশেষ দিন, তাই একটু স্পেশালভাবে মনে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ। কাল একটু তাড়াতাড়ি কলেজে আসবে? কেন?
বলো তো গিফট দিবে নাকি? গিফট তো দিব, সাথে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, তা সারপ্রাইজটা বলা যাবে কি? বলে কি আর সারপ্রাইজ থাকবে? কাল সব হবে। ওকে ওকে ওকে। আচ্ছা শোনো, এখন একটু রাখি, ফোনে অন্য কল আসছে। ওকে, কাল কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কলেজে। আচ্ছা রাখছি, বাই। রুবি কল কাটতে যাবে তার আগেই তাসফিয়া কল কেটে দিল। সাধারণত তাসফিয়ার সাথে কথা বলে সব কল রুবি কাটতো, কিন্তু আজ সে কাটল। রুবি ভাবছে হয়তো অনেক কল আসছে, তাই এমনটা করলো। নিজের মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ফোনের অ্যালার্ম বেজে উঠলে রবির ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রবি চলে যায় কলেজে। আসার সময় তাসফিয়াকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। রবি আজ নিজের সাধ্যমতো দামি কাপড় চোপড় পরল। আজ তাসফিয়াকে নিজের মনের কথা বলে দেব। রাশেদার মাহমুদকে গিফট আর ফুলের তোড়া আনতে বলেছিল, অবশ্য সবকিছু তারা নিয়ে রেখেছে। রবি তাদের ফোন দিলে 2 মিনিট পর তারা ফুল আর গিফট নিয়ে চলে আসে। রবি অপেক্ষা করছে তাসফিয়া আসার। রবি বুঝতে পারছে না কিভাবে কি করবে। রাশেদ মাহমুদ এগিয়ে এসে তাসফিয়াকে জন্মদিনের উইশ করলো আর গিফট পেপারে মোড়ানো বাক্স তাসফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রবি দিয়েছে। তাসফিয়া গিফট হাতে নিয়ে একটা মুচকি হাসি দিল। রাশেদ আর মাহমুদকে ইশারা করতে তারা চলে গেল। রবি নিজের দুহাত পিছনে রেখেছে, তার হাতে ফুলগুলো দেখা যাচ্ছে না। তাসফিয়া রবিকে জিজ্ঞেস করলো, কি হলো পেছনে, হাতে কি? দেখি তো। তাসফিয়ার বলতে দেরি, রবি হাঁটু গেড়ে বসতে দেরি না। রবি তাসফিয়াকে প্রপোজ করে বসলো। প্রপোজ কেমনি করে কি বা বলে জানি না, তাই ছোট করে ফেললাম। দর্শক শ্রোতারা কিছু মনে করবে না, আর প্রপোজ কিভাবে করে তা কমেন্ট করেও কিন্তু আমাকে জানাতে পারেন। তাসফিয়া কয়েক সেকেন্ড শক খেয়ে গেল। রবি তখনও হাঁটু গেড়ে বসে আছে। রবি তাসফিয়াকে ডাকতে সে বাস্তব জগতে ফিরে আসলো। রবিকে উঠিয়ে বলল, দেখো, আমি এসব একদম লাইক করি না। আমি তোমাকে ভালো একজন ফ্রেন্ড ভাবি, এর থেকে বেশি কিছু না। তাসফিয়ার কথা শুনে রবির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করবে সে বুঝতে পারছে না। তাসফিয়াকে ধীরে ধীরে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু তাসফিয়া আজ যা বলেছে রবি কোনোভাবে মানতে পারছে না। চারপাশে অনেক স্টুডেন্ট চলে আসছে, রবির সেদিকে খেয়াল নেই। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। রবি নিজে থেকে উঠে গেল। তাসফিয়ার 2 কাঁধে হাত রেখে বলল, প্লিজ এমন করো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমার কথা। কে শুনে কার কথা? তাসফিয়া রবিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রবি এভাবে বুঝতে চাচ্ছেই না। একসময় তাসফিয়া রেগে যায়, বেশ কটু বাক্যে রবিকে বোঝায়, কিন্তু না, সে ভালোবাসার পাগল। ভালোবাসা ছাড়া কিছু বুঝতে চায় না সে। রবি তাসফিয়াকে বারবার জোর করছে একবার ভালোবাসি বলতে, কিন্তু না। রবির এমন জোড়াজুড়িতে তাসফিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে এক চড় বসিয়ে দিল রবির গালে। রবির চারপাশ অন্ধকার হয়ে আসছে, সামনে শুধু তাসফিয়াকে দেখতে পাচ্ছে। চোখের পানি গাল বেয়ে পড়ছে। তাসফিয়ার বলা প্রতিটি কথা রবির বুকে আঘাত করছে। তোকে আমি শুধু একটা বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। কি আছে তোর আমাকে ভালোবাসার? আছে কি বংশ পরিচয়? তুই জানিস কি তোর বাবা মাকে? কি জানিস তুই নিজের ব্যাপারে? 4 দিন ভালো মতো চলাফেরা করেছি, এটা ওটা গিফট করেছি, ফোনে 2 দিন কথা বলেছি, তাই বলে তুই আমাকে ভালোবাসিস বলবি? তোর থেকে এর থেকে বেশি কি আশা করব? হ্যাঁ, বাবা মা তো নেই যে শিক্ষা দিবে। তুই একটা অনাথ। আমাকে ভালোবাসার মতো সাহস তোর করাও ভুল হয়েছে। আর কখনো আমার সাথে কথা বলবি না, কখনো আমার সামনেও আসবি না। চলে যা আমার সামনে থেকে। তাসফিয়া বলেই যাচ্ছে, এমন আরো হাজারো কথা বলেই যাচ্ছে তাসফিয়া। রবি আর শুনতে পারছে না। চোখ মুছতে মুছতে কলেজ থেকে বেরিয়ে গেল। যাকে এত ভালোবাসে এমন অপমান হতে হলো তার সামনে, যেতে আর চায়নি রবি। চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। এদিকে তাসফিয়া রাগে গজগজ করতে করতে সেও বাসায় চলে গেল। রবি বাসায় এসে দরজা খুলে নিজের রুমে গিয়ে ইচ্ছে মতো কাঁদল। এই কান্না যেন থামার নয়। তাসফিয়ার বলা প্রতিটি কথা রবির কানে বাজছে, আর রবির চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বালিশ ভিজে গেল, চোখ ব্যথা হয়ে গেল। তবুও এই কান্না থামা নয়। চিৎকার করে বলতে ইচ্ছে করে, কে আমি, কি আমার পরিচয়, কি আমার বংশ পরিচয়, কে আমার বাবা মা? রবি প্রশ্নগুলো নিজেকে করছে আর কাঁদছে। চোখগুলো কান্নার কারণে রক্তবর্ণে ধারণ করেছে। তাকে থামানোর কেউ নেই। কাঁদতে কাঁদতে বালিশ ভিজে গেল, মাথা ব্যথা শুরু হলো, গায়ের সব শক্তি যেন কোথায় চলে গেল।
রবি নিজের বিছানায় কখন যে এলিয়ে চোখ বন্ধ করলো বুঝতে পারেনি। আবু হসপিটাল থেকে বাসায় ফিরে দেখে দরজা ভেতর থেকে লক করা। আবুর কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখে রবি আগে থেকে সেখানে আছে। নিজের রুমে রবিকে ঘুমিয়ে থাকতে দেখে আপু ফ্রেশ হয়ে আসলো। রবিকে কয়েকবার ডাকার পরেও আসছে না দেখে আপু রবির রুমে গেল। রবির রুমে গিয়ে আপু দেখতে পায় এলোমেলো হয়ে পড়ে আছে সে, বালিশ ভেজা, চোখ থেকে রক্ত পড়ছে। কয়েকবার ডেকে বুঝতে পারে সে নিজের মধ্যে আর নেই। রবির হাতের পালস চেক করে দেখে সজ্ঞান হয়ে আছে। দেরি না করে তাড়াতাড়ি রবির মাথায় পানি ঢালে আর মুখে পানি ছেটায়। কাঁদতে কাঁদতে যে চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল সেটাও বুঝার মতো অনুভূতি তার ছিল না। জ্ঞান ফিরে আপুকে দেখতে পেয়ে রবি এমন ভান করে যেন কিচ্ছুই হয়নি। রবি মাথা তুলতে গেলে আপু রবির মাথার নিচে হাত দিয়ে বসিয়ে দেয়। রবি বুঝতে পারে আপু এখনো খায়নি। রবি আপুকে খাবারের কথা বললে আপু বলে, ওসব পরে, আগে বল তোর কি হয়েছে। আমার কিছু হয়নি, হঠাৎ মাথা ব্যথা করলো, তারপর ঘুমিয়ে গেলাম, কিন্তু সেখানে অজ্ঞান হয়ে গেলাম, বুঝতে পারিনি। বোকা মনে করিস আমাকে? রবি কিছু না বলে চুপ করে আছে। কি বা বলবে সে, আজ তার কিছু বলারই নেই। রবির চুপ থাকা দেখে আপু আবার জিজ্ঞেস করে, কি হয়েছে বলতে বলছি। এবার রবি আবারও পুপিয়ে কেঁদে উঠল। আপুর হাত ধরে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলছি আপু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করেছিস তা বল। তাসফিয়াকে ভালোবেসে ফেলছে আমি, তাকে আজ প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমাকে ইচ্ছা মতো অপমান করলো। আমার বংশ পরিচয় দেখাতে বললো, আমার বাবা মা দেখাতে বললো। সে আমাকে অনেক বাজে কথা বলেছে। আমি তো আগেই বলেছিলাম এসব না করে পড়াশোনা করতে। এখন কি হবে বুঝতে পারছিস? সরি আপু, আমি বুঝতে পারিনি সে আমাকে ভালোবাসে। এটা শুধু ফ্রেন্ড আমি তার কাছে, আর তার সামনে কখনো যাব না। আচ্ছা, যা হবার তো হয়েই গেছে। এখন এসব নিয়ে পড়ে থাকলে সামনের দিন খারাপ যাবে। আমি চাই তুই ভালো করে পড়াশোনা করে এমন কিছু কর যেন সে তোকে না পেয়ে আফসোস করে। আপু রবিকে বোঝায়। রবি মনে মনে চিন্তা করে আর কখনো তাসফিয়ার সামনে যাবে না। আপু রবিকে জোর করে খেতে নিয়ে যায়। রবির গলা দিয়ে খাবার নামছে না, গলা ব্যথা করছে অনেক, কিন্তু রবি না খেলে আপু খাবে না, তাই যতটা পারছে খেয়ে নিচ্ছে। খাবার শেষে রবি নিজের রুমে গিয়ে আপুর দেওয়া ফোনটা হাতে নেয়। 3টা কল, যার মধ্যে 2টা রাশেদের, একটা টিউশনি থেকে দিয়েছে। রবি আগে টিউশনির কলটা ব্যাক করে বলে আজ পড়াতে যাবে না, একটু অসুস্থ। পরে রাশেদকে কল দেয়। রাশেদ রবিকে সান্ত্বনা দিচ্ছে। রবিও হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলাচ্ছে। দুজনের কথা শেষ করে ফোন রেখে দেয়। আপু আজ আর হসপিটালে যায়নি। কল দিয়ে বলে দিয়েছিল সমস্যার কথা। আপুর কাজ তার এক কলিগ করবে, পরে সময় করে আপু তার কাজও করে দেবে। এভাবে চলে চাকরির জীবন। রবি চেষ্টা করছে মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলতে, কিন্তু পারছে না। চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু পারছে না কোনোভাবে। পরে একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। একেবারে রাতে ঘুম ভাঙে, উঠে পড়তে বসে, কিন্তু পড়াই তো মন বসে না। জোর করে পড়ছে, কিন্তু মন চেয়ে অন্য কারো বসবাস। রবি পরদিন আর কলেজে যায় না। যে ছেলে নিয়মিত কলেজে যায় সে দীর্ঘ 3 মাস কলেজে আসেনি, এটা কেউ ভাবতে পারছে না। 3 মাস কলেজে যায় না রবি। টিউশনি আর বাসা, সকালে রাতে পড়াশোনা, মাঝে মাঝে ফোনটা হাতে নিয়ে তাসফিয়ার ছবি দেখা, এসবের মাধ্যমেই চলছে তার জীবন। আজ এক্সাম, তাই রবি একটু আগে কলেজ গেল। না, এখন আর হেঁটে নয়, রিক্সা নিয়ে তাড়াতাড়ি কলেজে গেল। এক্সাম ফি সহ বাকি ফিগুলো রবি আজ দেবে, তাই একটু আগে বাসা থেকে বের হলো। রাশেদকেও আসতে বলল কাল দিয়ে। রবি গিয়ে নিজের ফিগুলো দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে এক্সাম হলে যায়। এক্সাম হল আগে থেকে খোলা ছিল, তাই রবি গিয়ে নিজের সিটে বসে। ধীরে ধীরে চারপাশের বেঞ্চ পূর্ণ হতে থাকে। রবির ঠিক পাশের সিটের বিপরীত সিটটা এখনো খালি। হঠাৎ করে দেখে তাসফিয়া আসছে। ওই সিটে যে বসলো, রবি নিজের পকেটে থাকা মাস্ক পরে নিল। এই কয়দিন আজ তাসফিয়ার কথা অনেক মনে পড়েছে রবির। তার পিক দেখেছে, আজ অনেকদিন পর সামনে থেকে দেখছে। সে এখন আগের মতোই আছে। রবি তার দিকে বেশিক্ষণ তাকালে এক্সাম দিতে পারবে না, তাই নিজেকে গুটিয়ে নিয়ে তাসফিয়ার দিকে নিজের মনোযোগ সরাতে চেষ্টা করলো। স্যার চলে আসছে, খাতা দিয়ে দিয়েছে। এক্সাম শুরু হলো, সবাই লিখতে শুরু করলো। তখনও রবি তাসফিয়ার কথা চিন্তা করছে। রবির পাশের সিটে বসা ছেলেটা রবিকে হালকা ধাক্কা দিয়ে লিখতে বললে রবি কল্পনা থেকে বেরিয়ে আসে। লিখতে শুরু করে রবি। 2 ঘন্টা 10 মিনিট পর রবির লেখা শেষ হয়ে যায়। এখন আরো 8 ঘন্টা বাকি। রবি তাসফিয়ার দিকে তাকিয়ে আছে। স্যার এসে রবিকে দাঁড় করালো। নাম কি? জি স্যার। রবি স্যারের কথা খেয়াল করেনি। স্যার রবির খাতা হাতে নিতে নিতে বলল,
রবিউল হাসান। জি স্যার। স্যার পুরো খাতাটা দেখে বলল, তোমার তো লেখা শেষ, জি স্যার। তাহলে খাতা নিয়ে বসে থাকো, প্রয়োজনে লেখাগুলো আবার পড়ে দেখো। জি স্যার। স্যার খাতা দিয়ে চলে গেল। এদিকে রবির কথা শুনে তাসফিয়া রবির দিকে তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। রবি মুখে মাস্ক ভালো করে পরে তাসফিয়ার উল্টো দিকে ফিরে বসলো। পরীক্ষা নিয়ম অনুযায়ী কোনো ছাত্রের লেখা শেষ হলে যদি সেটা 15 মিনিটের আগে হয় তাহলে এক্সাম রুম থেকে সে বের হতে পারবে না। পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট আগে সে বের হতে পারবে, তাই রবি বসে আছে। না হলে লেখা শেষ হওয়ার মাত্র রবি এক্সাম রুম থেকে বের হয়ে যেত। একটু পরে ওয়ার্নিং বেল দিল। রবি উঠে গেল। স্যারের কাছে যেতে তাসফিয়ার পাশ দিয়ে যেতে হবে, তাই রবি দ্রুত উঠে গেল। স্যারকে খাতা দিয়ে রবি রুম থেকে বেরিয়ে গেল। 10 মিনিট অপেক্ষা করলো, কেউ আসলো না। একটু পর রাশেদ আর মাহমুদ আসে। কতদিন সবার একসাথে বসে লাল চা রং চা খাওয়া হয় না। আজ রবি তাদের নিয়ে গেল চা খেতে। দোকানি চায়ের সাথে ফুচকা চটপটি এসবে বিক্রি করে। রাশেদ, মাহমুদ, রবি 3 জন বসে চা খাচ্ছে। হালকা আড্ডা জমে উঠল। সবাই আড্ডা দিচ্ছে। কোথা থেকে তাসফিয়া চলে এলো। রবিকে কিছু বলতে চাইলে রবি রাশেদ আর মাহমুদকে বলে, তোরা থাক, বিলটা আমি দিয়ে চলে যাচ্ছি। রবি মাস্কটা আবারও পরে নেয়, বিল দিয়ে হাঁটতে শুরু করে। তাসফিয়া পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু সাড়া দিল না। রিক্সা নিয়ে বাসায় চলে আসে রবি। তাসফিয়া নিজের বাসায় চলে যায়। রাশেদ, মাহমুদ এমনকি তাসফিয়াও খেয়াল করে রবির চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সবাই বিষয়টা দেখলেও কেউ কিছু বলে না। আজ অনেক দিন পর তাসফিয়াকে দেখে রবি আবারও তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সে দুর্বলতা কাটিয়ে উঠতে চায় রবি। এদিকে তাসফিয়া রবিকে দেখে নিজেকে ক্ষমা করতে পারছে না। তার কারণে সব হয়েছে। সে আগ বাড়িয়ে রবির সাথে কথা বলতে গিয়েছিল। রবি তখনও কথা বলতে চায়নি, বলেছিল ফোবিয়ার কথা। তারপরেও তাসফিয়া জোর করে কথা বলেছে। ফ্রেন্ড হতে চায়নি রবি, সে জোর করে ফ্রেন্ড হলো। ধীরে ধীরে রবিকে ভালোবাসার নাটক করলো, এটা ওটা গিফট করলো। ভালো না বাসলে এসব কেউ কাউকে দেয় না। রবি বুঝতে পেরেছিল তাসফিয়া তাকে ভালোবাসে, তাই সে প্রপোজ করলো। কিন্তু শেষটা, তাসফিয়া রবির কথা ভাবছে আর রবি তাসফিয়ার কথা। রবির একটা কথা আজ মনে বেশি পড়ছে। সেদিন তাসফিয়া নূপুর পড়তে চেয়েছিল। অবশ্য নিজের টাকা থাকার পরেও রবির টাকা দিয়ে নিয়ে দিতে বলেছিল। নূপুরগুলো বেশ সুন্দরও ছিল। সেদিন নূপুরের দাম আর রবির পকেটে থাকা টাকা ভারসাম্য ঠিক করতে পারেনি। রবির পকেট টাকা কম থাকায় সেদিন রবি নূপুর জোড়া তাসফিয়াকে নিয়ে দিতে পারেনি। সেদিন তাসফিয়া বেশ অভিমান করেছিল। রবির ইচ্ছে করছিল নূপুর জোড়া কিনে তাসফিয়ার পায়ে পরিয়ে দিতে, কিন্তু পকেটে থাকা টাকা দিয়ে তো তা কেনার সাধ্য হয়নি। রবি সে পুরনো কথাগুলো ভাবছে। আজ তার বলতে ইচ্ছে করছে। বেকারত্বের নৃশংসতায় নূপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বানায় পাথর। অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস, নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানিনী। এসব ভেবে যাচ্ছে আনমনে। হঠাৎ আপু আসলো। রবির এক্সাম কেমন হলো জিজ্ঞেস করলো। তারপর দুজন খাবার শেষ করলো। রাতে আবারও পড়তে বসলো। এখন টিউশনই বন্ধ নিজের এক্সামের কারণে। বেশ মনোযোগ দিয়ে কদিন পড়াশোনা করেছে রবি। পরদিন আবারও এক্সাম। আজ রবির বের হতে একটু দেরি হলো বটে। তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসতে দেখে তাসফিয়া তার বাসার সামনে ফাইল নিয়ে দাঁড়িয়েছে। এমনিতে এক্সাম শুরু হতে আর 10 মিনিট আছে, তার উপর তাসফিয়া এক্সাম দিতে না গিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। এমনিতে এক্সাম শুরু হতে আর 10 মিনিট আছে, তার উপর তাসফিয়া এক্সাম দিতে না গিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। রবি দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলে তাসফিয়া পেছন থেকে ডাক দেয়। রবি রিক্সা থামায়। তাসফিয়া গিয়ে রিক্সায় উঠে যায়। রবি নিজের পকেট থেকে হেডফোন বের করে কানে গুঁজে দিল। ফুল স্পিডে গান ছেড়ে দিল। এত জোরে গান বাজছে যে তাসফিয়াও সে গান শুনতে পাচ্ছে। রবির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাসফিয়াকে রিক্সায় তুলতে হলো। অবশ্যই এটা মানবিকতা ছাড়া কিছু না। সে ঠিকমতো এক্সাম দিতে যেতে না পারলে এক্সাম খারাপ হবে, সময় চলে যাবে। তাই রবি তাসফিয়াকে রিক্সায় নিল। এইদিকে রবির পাশে বসেও কিছু বলতে চেয়েও পারছে না তাসফিয়া। তার বিবেকে বাঁধছে কি বা পড়বে। এইদিকে রবি যতটা পারছে তাসফিয়ার কাছ থেকে সরে বসার চেষ্টা করছে। এভাবে নীরবতার মাঝে চলে এলো কলেজে। রবি নিজের মানিব্যাগ থেকে টাকা নিয়ে দ্রুত পায়ে কলেজে চলে গেল। একটা গাছের নিচে রাশেদকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গেল। এক্সাম শুরু হতে আরও কিছুটা সময় বাকি, তাই দুজন কিছু কথা বলছে। একটু পর মাহমুদ আসলে 3 জন এক্সাম রুমে চলে গেল। তাসফিয়া রবির সাথে কথা বলতে চাইলেও রবি সেখান থেকে চলে গেছে। একটা কথাও রবি বলেনি। তাসফিয়া ভালো করে বুঝতে পারছে তার কাজের জন্য রবি বেশ কষ্ট পেয়েছে। তাসফিয়া রবির কাছে ক্ষমা চাইতে চেষ্টা করছে, কিন্তু
রবি কোনো সুযোগ দিচ্ছে না, একটার পর একটা। এক্সাম শেষ হলো। এ কয়দিন তাসফিয়া অনেক চেষ্টা করলো রবির সাথে কথা বলার, কিন্তু না, রবি কোনো সুযোগ তাকে দেয়নি। আজ শেষ এক্সাম। তাসফিয়া বাসা থেকে আগে আগে বের হয়ে গেল। আজ সে ঠিক করলো যেভাবে হোক রবির সাথে কথা বলবে। রবি কলেজে যেতে তাসফিয়া তার সামনে আসলো। তাসফিয়াকে দেখে রবি সেখান থেকে চলে যেতে চাইলে রাশিদ আর মাহমুদ সামনে এসে দাঁড়ায়। রবি তাদের বলল, তোরা পথ আটকাচ্ছিস কেন? ও কি বলতে চাই তা তো শোন। সময় নাই কোনো বড়লোক বাবার অহংকারী মেয়ের সাথে কথা বলার। আর আমি এতিম, আমার সাথে যার যায় না তার সাথে কেন কথা বলবো? তাসফিয়া পেছন থেকে বলল। প্লিজ আমার কথাটা শোনো। রবি রাশেদ আর মাহমুদের পাশ কেটে চলে যেতে গেলে তাসফিয়া রবির হাত ধরে ফেলে। রবি এক ঝটকে দিয়ে নিজেকে ছাড়িয়ে এক্সাম কক্ষে চলে যায়। রবি এক্সাম কক্ষে নিজের সিটে গিয়ে বসে। স্যার আসারও সময় হয়ে গেছে। একটু পর দেখে তাসফিয়া কাঁদতে কাঁদতে রুমে আসলো। রবি দেখেও নিজের মতো করে বসে রইল। একটু পর স্যার আসলো। সবাইকে খাতা দিলে নিজের মতো করে লিখছে সবাই। রবিও নিজের মতো লিখছে, কিন্তু রবি খেয়াল করে তাসফিয়া না লিখে তার দিকে তাকিয়ে মুখ কালো করে আছে। রবি এবারও কিছু না বলে নিজের মতো করে লিখে যাচ্ছে। রবি যখনই দেখে তাসফিয়া তার দিকে তাকিয়ে আছে, একটু পর স্যার সাইন করতে আসলে দেখে তাসফিয়া খাতে কোনো দাগও দেয়নি। স্যার তাসফিয়াকে দাঁড় করালো। কি হলো, তুমি এখনো না লিখে বসে আছো কেন? তাসফিয়া কিছু না বলে মাথা নিচু করে চুপ করে আছে। আমি কিছু বলছি, কানে যাচ্ছে না? স্যার আমার লিখতে ইচ্ছে করছে না। এটা কেমন কথা? এটা ফাইনাল এক্সাম, লিখতে ইচ্ছে না করলে পাস করবে কিভাবে? জানি না, কিছু ইচ্ছে করছে না। তাসফিয়া যে এতদিন রবির সাথে কথা বলতে যাচ্ছে তার রুমের অনেকে জানে সেদিন তাসফিয়া রবিকে চড় মারছিল। এরপর থেকে রবি আর ক্লাস করেনি। আর এখন তাসফিয়া রবির সাথে কথা বলতে চাইলেও সে বলছে না, এটাও অনেকে জানে। স্যারের সাথে কথা বলার সময় তাসফিয়া রবির দিকে তাকিয়ে আছে। রবির পাশের সিটে বসা ছেলেটা রবিকে বলল, ভাই তুমি কিছু বলো। আমি কি বলবো, কেন বলবো? রাগগুলো একদিকে রেখে তাসফিয়াকে পাশ করার জন্য হলেও তো একটু লিখতে বলো। কেউ ফেল করলেও আমার কিছু আসে না, তুমি নিজের মতো লিখো তো। আরে ভাই বলো তো, তুমি বললেও লিখবে। আচ্ছা বলছি। রবি তাসফিয়ার দিকে তাকিয়ে কিছু ইশারা করে। তাসফিয়া তখন রবির দিকে তাকিয়েছিল। রবির ইশারা পেয়ে তাসফিয়া খাতার নাম, রোল সব লিখে নিল। স্যার সব দেখে সাইন করে দিল। তারপর তাসফিয়া লিখতে শুরু করলো। সবাই বা নিজের মতো করে লিখে যাচ্ছে। সময় শেষ হলো, সবার লেখাও শেষ, কিন্তু তাসফিয়ার লেখা তখনও শেষ হয়নি। কিন্তু এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে উঠতে তত বেশি লেখার দরকার নেই। তাসফিয়া খাতা জমা দিয়ে দিল। রবি তখন বাইরে চলে গেছে। এক্সাম শেষ। আজ সবাই মিলে অনেকদিন পর আড্ডা দেবে। রবি রাশেদ আর মাহমুদকে দেখে ইশারায় ডাকলে তারা চলে আসে। রবির প্রিয় গাছের নিচে গিয়ে বসে। তিনজন বেশ ভালোই আড্ডা দিচ্ছে। এদিকে তাসফিয়া পুরো কলেজে রবিকে খুঁজছে। কোথাও না পেয়ে রাশেদকে কল দিলে রাশেদ তাসফিয়াকে গাছের ওখানে যেতে বলে। রবি রাশেদকে জিজ্ঞেস করলে কার সাথে কথা বললো, তখন রাশেদের একটা ফ্রেন্ড বলল। রবি আর সেদিকে কথা না বাড়িয়ে আবারও আড্ডায় মেতে উঠল। একটু পর দেখে তাসফিয়া তাদের দিকে আসছে। রবি রেগে গিয়ে রাশেদের দিকে তাকিয়ে বলে, ওটা তোর একটা ফ্রেন্ড? হ্যাঁ, একটাই ফ্রেন্ড তো। যেভাবে বললি যেন আমি চিনি না, একদম অপরিচিত। রবি কথা বলতে বলতে দাঁড়িয়ে যায়। রাশেদ হাত ধরে টেনে আবারও বসিয়ে দেয়। রবি অগ্নি চোখে রাশেদের দিকে তাকালে সে হাত ছেড়ে দেয়। রবি সেখান থেকে চলে আসতে গেলে তাসফিয়া কিছুটা দৌড়ে গিয়ে রবির সামনে দাঁড়ায়। রবি পাশ কেটে যেতে চাইলে তাসফিয়া হুট করে জড়িয়ে ধরে। যা আশেপাশে থাকা সবাই দেখছে। রবির পুরো শরীর শিহরিত হয়ে উঠল। রবি তাসফিয়াকে ছাড়াতে চাইলে সে আরো জোরে জড়িয়ে ধরে। রবি এবার রেগে যায়। নিজের সবটুকু শক্তি দিয়ে তাসফিয়াকে ছাড়িয়ে জোরে একটা চড় বসিয়ে দেয়। এত জোরে মারো যে রবির চড় খেয়ে তাসফিয়া মাটিতে ঘুরে পড়ে গেল। রবি সেখান থেকে চলে আসলো। কলেজের সবাই তাকিয়ে আছে তাসফিয়ার দিকে। রবি সোজা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। এইদিকে তাসফিয়া কাঁদতে কাঁদতে কলেজ থেকে বের হয়ে আসলো। সেও একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। রবি বাসায় গিয়ে একটা ঘুম দিল। এদিকে তাসফিয়া কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলে তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তাসফিয়া কোনো কথা না বলে নিজের মতো কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তাসফিয়ার মা তাকে অনেক ডাকে, কিন্তু না, সে দরজা খুলে না। তাসফিয়ার কান্নার আওয়াজ তার মা বাইরে থেকে শুনতে পাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করেও যখন কোনো লাভ হয়নি, তখন তাসফিয়ার মা নিজের রুমে চলে যায়। নিজের ফোন খুঁজে নিয়ে তাসফিয়ার বাবাকে কল দিয়ে তাসফিয়ার কান্নার কথা বলে। তাসফিয়ার মা বাইরে থেকে ডাকতে থাকে। তাসফিয়া কেঁদে যাচ্ছে, দরজা খুলছে না। তাসফিয়ার বাবা এসেও ডাকে, কিন্তু দরজা কোনোভাবে খুলছে না।
তাসফিয়ার কান্না ধীরে ধীরে কমে আসছে। তাসফিয়ার বাবা দরজা ভেঙে ফেলবে বললে তাসফিয়া এসে দরজা খুলে দেয়। তাসফিয়ার মা এসে তাকে জড়িয়ে ধরে, কি হয়েছে জিজ্ঞেস করে, কিন্তু তাসফিয়া কিছু বলে না। তার বাবাও যখন জিজ্ঞেস করে তখন তাসফিয়া রবির সাথে করা সব অন্যায়ের কথা স্বীকার করে। এমনকি আজকে ক্ষমা চাইতে গেলে রবি তাকে চড় দিয়েছে এটা সহ রবির সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা বলে। তাসফিয়ার কথা শুনে তার বাবা মাথায় হাত দিয়ে তাসফিয়ার বিছানায় বসে পড়ে। তাসফিয়ার বাবা ভাবছে তাসফিয়া অন্যায় কিভাবে করলো, এই শিক্ষা তো সে পায়নি, তাহলে এই অপরাধ করার সাহস কোথায় পেল? তাসফিয়ার চোখের জলে তার মায়ের শাড়ি ভিজে যাচ্ছে। রবিকে সেদিন চড় দেওয়ার পর থেকে অনেকবার রবিকে কল দিয়ে সরি বলতে চেয়েছিল, কিন্তু রবি সব দিক থেকেই তাসফিয়াকে ব্লক করে দেয়, যার কারণে আর বলা হয়নি। ভাবছিল রবির বাসায় যাবে, কিন্তু রবির বাসার ঠিকানা তো সে জানে না, তাই এটাও করা হয়নি। চাইলে রাশিদ বা মাহমুদের কাছ থেকে জানতে পারতো, কিন্তু তারা যদি উল্টো কথা শোনে তাহলে কি হবে? শত হলেও তাসফিয়ার কারণে তারা রবির মতো বন্ধুর কাছ থেকে দূরে সরে গেছে। এসব ভেবে আর রবির সাথে কথা বলা হয়নি। এক্সামের প্রথম দিন তাসফিয়া রবিকে দেখে বেশ অবাক হয়েছে। আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সবকিছুর জন্য তাসফিয়ার দায়ী, আর সেটা সে নিজেও জানে। সেদিন রবির অবস্থা দেখে তাসফিয়া নিজের কাজের জন্য অনুতপ্ত হয়। রবিকে সরি বলে সবকিছু ঠিক করে নেবে ভাবে, কিন্তু রবি তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। সেদিনের পর থেকে আজ অবধি তাসফিয়া সারাক্ষণ রবির কথা ভাবতে থাকে। একটা মায়া কাজ করে রবির জন্য। কলেজে চড় মারার আগে রবির মুখে হাসি দেখেছিল সবাই। সেদিন চড় দেওয়ার পর থেকে রবিকে কেউ হাসতে দেখেনি। তাসফিয়া রবির সেই পুরনো দিনের কথা মনে করে হামাও করে কেঁদে ওঠে। তার মা তাকে থামতে বলেছে, কিন্তু সে থামবার পাত্রী নয়। রবির জন্য হওয়া মায়া থেকে তাসফিয়া তাকে ভালোবাসতে শুরু করে। সেদিন এক্সাম দিতে যাওয়ার সময় রিক্সা না পেয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল। রবি আগের সব একদিকে রেখে তাসফিয়াকে নিয়ে গিয়েছিল এক্সাম দিতে। তাসফিয়া সেদিন বুঝতে পেরেছিল সাময়িক সময় কিংবা দীর্ঘ সময়ের জন্য রবি তার উপরে রেগে থাকলেও কখনো তার ক্ষতি চাইবে না। এক্সাম দিতে গিয়েও যখন সে না লিখে বসেছিল তখন রবি তাকে লিখতে বলেছিল, যা থেকে তাসফিয়া আবারও বুঝতে পারছিল রবি তার খারাপ চায়নি কখনো। তাসফিয়া সব ভেবে কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ে। তার বাবার পাশে বসতে কান্না যেন আগের তুলনায় বেড়ে গেল। তাসফিয়ার বাবা তাসফিয়াকে নিজের বুকে টেনে নিয়ে বলল, মা, যা হওয়ার হয়ে গেছে, এখন না হয় সব ভুলে তোরা নতুনভাবে সব শুরু কর। সে আমাকে কেন কথা বলার সুযোগ দেয় না বাবা? আজকে আমাকে অনেক জোরে চড় মেরেছে। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম যেন একটু মায়া হয়, কিন্তু তার রাগ অনেক বেশি। যার মন অনেক ভালো তার একটু রাগ থাকে মা। বাবা, আমি তোমার কাছে যা চেয়েছি সব পেয়েছি। আজ শেষবারের মতো চাইবো, দিবে? আমি বুঝতে পারছি তুই কি চাস, কিন্তু আর কিছু বলার আগে তাসফিয়া থামিয়ে দিয়ে বলল, বাবা, কোনো কিন্তু বলো না। শেষবারের মতো একটা চাওয়া বাবা, আমি রবিকে চাই, সারা জীবনের জন্য এনে দাও না বাবা। ও একটা মানুষ, কোনো পণ্য না যে কিনে এনে দেব। আর শোন, একটা এতিম যার বংশ পরিচয় নেই তার সাথে আমি কখনোই তোর বিয়ে দিব না, কথাটা মাথায় ঢুকিয়ে এনে। তাসফিয়ার উপর রাগ দেখিয়ে তার বাবা চলে গেল। তাসফিয়া তার বাবার কথা শুনে আরো বেশি চিৎকার করে কাঁদছে। মা তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাসফিয়া কারো কথা শুনতে চায় না, কেঁদে যাচ্ছে তো যাচ্ছে। এদিকে সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে রবি আপুর রুমে যায়। আপুর সামনে বসতে বসতে বলে, আপু জানো আজ কি হয়েছে? বলিসনি যখন জানবো কেমনে? এক্সাম দিয়ে আমি, রাশেদ, মাহমুদ সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সেখানে কোথা থেকে তাসফিয়া চলে আসে। তারপর? তুমি তো জানোই তাসফিয়ার সাথে আমার কি হয়েছিল। তুই না বললেও জানি। তারপর কি হলো বল। তাসফিয়া আসতে আমি উঠে সেখান থেকে চলে আসতে চাইলে রাশেদ আর মাহমুদ আটকায়। তাদের রাগ দেখে চলে আসতে চাইলে তাসফিয়া এসে আমাকে জড়িয়ে ধরে। আমার অনেক রাগ হয়, ছাড়তে বললেও সে ছাড়ে না, তাই রাগের পরিমাণ বেড়ে যায়। চারপাশে সবাই দেখছিল। ছাড়াতে চাইলে যখন আরও শক্ত করে জড়িয়ে ধরে আমি জোর করে ছাড়িয়ে এক চড় দিলাম। সেখানে সবাই এসে দেখছিল। আমি চলে আসি। রবির কথা শেষ হতে না হতে আপু রবিকে একটা চড় বসিয়ে দিল। তুমি আমাকে মারলে? একটা মেয়ে ভুল করেছে, ক্ষমা না করে তুইও তার মতোই করে গেলি। তুমি তো বলেছিলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। হ্যাঁ বলেছিলাম, সেটা এভাবে অপমান করে না। ভালো করেছি ওকে মেরে। সেদিন ও সবার সামনে আমাকে মারলো, আজ আমি সেটার বদলা নিলাম। রবি আপুর রুম থেকে চলে আসে। ভাবছিল আপুকে এসব বললে খুশি হবে, কিন্তু না, তার ধারণা ভুল ছিল। রবি নিজের রুমে এসে রুমটা গোছাচ্ছে। অনেকদিন ধরে গুছানো হয় না এই রুম। আধ ঘন্টা পর রবি রুম গুছিয়ে শেষ করলো।
এদিকে তাসফিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। কলেজ থেকে আসার পর থেকে একটু পানিও পান করেনি। তার মা খাবার নিয়ে বসে আছে, এই বোধহয় খাবে, কিন্তু তাসফিয়া মুখ খুলতেও রাজি না। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। দুপুরে খায়নি, রাতেও না খেয়ে ঘুমিয়ে গেছে। ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। তাসফিয়ার এমন পাগলামি দেখে তার মাও ভেঙে পড়েছে। কি করবে বুঝতে পারছে না তিনি। একদিকে মেয়ে, অপরদিকে স্বামী, কাউকে বুঝিয়ে উঠতে পারছে না তিনি। তাসফিয়ার মা শায়লা বেগম আর বাবা রফিক আহমেদ। রাতে তাসফিয়ার মা তাসফিয়ার বাবাকে বলে, একটু কথা বলি, ঠান্ডা মাথায় শোন। বলো। তাসফিয়া কলেজ থেকে আসার পর থেকে একটু পানিও খায়নি। তুমি কি একটু গিয়ে দেখবে যদি খাই? তোমার মেয়ে, তোমার যা ইচ্ছে করো, এসবে আমাকে টানবে না বলে দিলাম। আমার একার তো মেয়ে না, ও তোমারও মেয়ে। কেন তুমি মেয়েকে একটু বলতে পারবে না খেতে? আমার মেয়ে নাও, আমার কোনো কথা শুনেছে এই পর্যন্ত? একদম আমাকে কিছু বলতে বলবে না। তুমি মাথায় তুলে নাচাতে নাচাতে এমন করেছো না, তুমি গিয়ে সামলাও। একদম যা তা বলবে না। আমি কেন মাথায় তুলবো? মাথায় তুমি তুলেছো, যা চেয়েছে তাই দিয়েছো, তাই মাথায় উঠেছে। হ্যাঁ, এখন সব দোষ আমার হবে। হ্যাঁ, তোমার সব দোষ। এখন যাও, তোমার মেয়েকে কিছু খাওয়াতে পারো কিনা দেখো। দাও, যাচ্ছি। তাসফিয়ার মা খাবার এনে দিল। তাসফিয়ার বাবা খাবার হাতে তাসফিয়ার দরজায় নক করলো। বাইরে থেকে দরজা খুলতে বললে সে বলল খুলবে না। তাসফিয়ার বাবা বেশি রাগ করে থাকতে পারে না, তাই তাসফিয়াকে বলল রবির কথা ভেবে দেখবে, দরজা খুলে খেয়ে নিতে। কিন্তু তাসফিয়া খুলছে না। অনেক জোর করার পরেও তাসফিয়া দরজা খোলেনি। তাসফিয়ার বাবা চলে এলো। সারাদিন খাওয়া দাওয়া নেই তাসফিয়ার। এভাবে একদিন যায়, দুদিন যায়। তাসফিয়া নিজের রুমে বন্দি হয়ে থাকে, খাওয়া দাওয়া একদম করে না। জোর করে খেতে নিয়ে গেলেও অল্প খেয়ে উঠে পড়ে। মায়ের সাথে একটুতেই রাগারাগি করে। অল্প খাওয়া, সারাক্ষণ রুমের মধ্যে বন্দি হয়ে থাকা, একটুতেই রাগারাগি, এভাবে চলে যায় 1 মাস। তাসফিয়ার বাবা বাসায় আসতো, তাসফিয়ার মা দরজায় পথ আটকে দাঁড়ায়। তাসফিয়ার বাবা রফিক আহমেদ বলে, কি হলো, এভাবে পথ আটকালে কেন? আমি কি মরে যাই এটা চাও তুমি আর তোমার মেয়ে? কেন? আমি বা আমার মেয়ে কি করলো? তুমি তোমার মেয়ের কথায় রাজি হচ্ছ না। এদিকে তোমার মেয়ে না খেয়ে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো সে মরে যাবে। চুপ করো, যা নয় তা বলে যাচ্ছ। হ্যাঁ বলছি, কারণ এখন তোমার মেয়ে যেভাবে আছে, আর 1 মাস এভাবে থাকলে সে এমনিতে মরে যাবে। তার জন্য তুমি দায়ী থাকবে। তাসফিয়ার বাবা কিছু বলার আগেই তাসফিয়ার মা সেখান থেকে চলে যায়। তাসফিয়ার বাবা ফ্রেশ হয়ে এসে সোফায় গা এলিয়ে দিতে দিতে তাসফিয়াকে ডাকলো। তাসফিয়া আসছে না। তাসফিয়ার মা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওকে ডাকছো কেন? পারলে নিজের মেয়ের কথা মেনে নাও। ওকে তো ডাকো আগে। শোনো, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আচ্ছা যাও, মেনে নিলাম আমি, কিন্তু ওই ছেলে কি তোমার মেয়েকে বিয়ে করবে? তোমার মেয়ে তার সাথে যেমন আচরণ করেছে, আমার তো মনে হয় না তোমার মেয়েকে বিয়ে করবে। সত্যি তুমি মেনে নিলে? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে মেয়ের জন্য বাবার মনটা কেমন করে। তাসফিয়ার মা অনেক খুশি তাসফিয়ার বাবা রাজি হয়েছে। তাসফিয়ার মা গিয়ে তাসফিয়াকে বললে তাসফিয়া কোনো কথা বলে না। তাসফিয়া উপর হয়ে শুয়ে আছে। তার মা বুঝতে পারছে না সে ঘুমিয়ে আছে নাকি এমনি শুয়ে আছে। তাসফিয়ার মায়ের বুক হঠাৎ চিনচিন করে ব্যথা করে উঠল। তিনি তাড়াতাড়ি তাসফিয়ার গা ধরে ডাকছে, কিন্তু তাসফিয়ার উঠার কোনো ক্ষমতা নেই আর। তাসফিয়ার মা হাওমাও করে কেঁদে উঠল। তাসফিয়ার বাবা তখন পেপার পড়ছিল। তাসফিয়ার মায়ের কান্নার আওয়াজ শুনে তিনি পেপার রেখে দিয়ে দৌড়ে আসেন কি হয়েছে দেখার জন্য। তাসফিয়া অজ্ঞান হয়ে আছে। তার মা বুঝতে পারছে না তাসফিয়ার কি হলো। রফিক সাহেব বুঝতে পেরে পানি দিতে বলল তাসফিয়ার মাথায়। পানি দিয়ে যাচ্ছে, কিন্তু তাসফিয়ার জ্ঞান ফিরছে না। তাসফিয়ার বাবা বুঝতে পারে এটা মামুলি কোনো সমস্যা নয়, এর পেছনে বড় কোনো সমস্যা হয়েছে হয়তো। তিনি তাড়াতাড়ি তাসফিয়াকে নিয়ে নিজের গাড়িতে বসান। তাসফিয়ার মাও গাড়িতে বসে আছে। তাসফিয়ার বাবা ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার ইমার্জেন্সি রুমে নিয়ে যায় তাসফিয়াকে। ঘণ্টাখানিক পর ডাক্তার বের হয়ে আসে। এদিকে তাসফিয়ার মা কেঁদে কেঁদে পুরো হসপিটাল মাথায় তুলেছে। পাশ দিয়ে যে যাচ্ছে তাসফিয়ার মায়ের দিকে তাকাচ্ছে। বেশ কিছু সময় পর ডাক্তার তাসফিয়ার রুম থেকে বেরিয়ে আসে। ডাক্তারের মুখ কালো। যখন কোনো রোগী মারা যায় তখন ডাক্তারের মুখের হাসি উড়ে যায়। তাসফিয়ার বাবা ডাক্তারকে দেখে দৌড়ে গেল। ডাক্তার তাসফিয়া বাবা মাকে কিছু না বলে তার রুমে যেতে বলল। ডাক্তারের রুমে গিয়ে বসলে ডাক্তার বলে, দেখুন আপনারা মেয়ের বাবা মা, আমি জানি না আপনাদের কথাগুলো কিভাবে বলা উচিত হবে, কিন্তু আমি ডাক্তার, আমাকে তো বলতে হবে। তাসফিয়ার মা জিজ্ঞেস করলো ডাক্তারকে, কি হয়েছে ডাক্তার আমার মেয়ের? সুইসাইড। আর কিছু বলার আগে তাসফিয়ার মা হাউমাউ করে কেঁদে উঠল।
মায়ের মন একটুতেই কেঁদে ওঠে। ডাক্তার রফিক সাহেবের দিকে তাকিয়ে ইশারা করে যাতে তাসফিয়ার মায়ের কান্না থামায়। ডাক্তার বলে, আপনাদের মেয়ে সুইসাইড করতে চেয়েছিল, অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলেছে, কিন্তু আপনারা তাকে সময় মতো নিয়ে আসছেন, এতে সে এই যাত্রায় বেঁচে গেছে। পরে কখনো এমন যেন না করে খেয়াল রাখবেন। আর আপনাদের মেয়ের অবস্থা তেমন একটা ভালো না, শক্তির দিক থেকে বেশ দুর্বল, মনে হয় অনেক দিন ধরে ঠিকমতো খায় না। আপাতত আমরা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঘুম ভেঙে গেলে বাকি কথা বলতে পারবো। তাসফিয়ার মা বাবা ডাক্তার রুম থেকে চলে আসে। বেশ কিছু সময় পর তাসফিয়ার জ্ঞান ফিরে ডাক্তার ভালো করে দেখে, কিছু ওষুধ লিখে দেয় আর তাসফিয়াকে ঠিক মতো খেতে বলে। তাসফিয়াকে বাসায় নিয়ে আসে। তাসফিয়ার মা তাসফিয়াকে বলল, তোর বাবা রাজি হয়েছে তোর কথায়। আমি এটা বলতে এসে দেখি তুই অজ্ঞান হয়ে আছিস। সত্যি বলছো তুমি? হ্যাঁ রে, সত্যি বলছি। তুই এখন ঠিক মতো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে যা, তারপর তোদের বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে মা। এক সপ্তাহ হতেই তাসফিয়ার মা রফিক আহমেদকে বলে তাসফিয়া আর রবির বিয়ের কথা বলতে। রবি রাজি থাকলে বিয়ে দিয়ে দেবে। তাসফিয়ার কাছে রবির বাসার ঠিকানা চাইলে তাসফিয়া রাশেদকে ফোন দিয়ে ঠিকানা নেয়। আজ আপুর কোনো কাজ নেই, হসপিটাল থেকে চলে এসেছে। গিয়েছিল মাত্র ঘন্টাখানেক হলো। সিনিয়র নার্স কোনো কাজ না থাকায় বাসায় চলে এলো। রবি রেডি হয়ে টিউশনি করাতে গেল। তাসফিয়ার বাবা মা এসে রবির বাসায় টোকা দিলে আপু দরজা খুলে দেয়। রবি এদিকে টিউশনি করাচ্ছে। আপু দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করে রবি ওখানেই থাকে নাকি। আপু জিজ্ঞেস করে, আপনারা কারা? আমরা তাসফিয়ার বাবা মা। আপু বুঝতে পারে তারা কেন এসেছে, ভেতরে যেতে বলে। রবি তাদের জন্য নাস্তা নিয়ে আসে। তিনজন সোফায় বসে আছে। নীরবতা ভেঙে তাসফিয়ার বাবা বলল, আমরা তোমার সাথে একটু রবির ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দেখো মা, তুমি হয়তো সব জানো। এখন আমার মেয়ে তোমার ভাইয়ের জন্য সুইসাইড করতে চেয়েছিল, ভাগ্যিস ওর মা দেখেছিল। এখন তুমি বলো, নিজের মেয়েকে কারোর জন্য সুইসাইড করতে দেখলে কতটা খারাপ লাগতে পারে আমাদের। তো বলুন এখন কি করতে চান? যদি তোমার আপত্তি না থাকে আর তোমার ভাইয়ের সম্মতি থাকে, তাহলে আমার মেয়েকে তোমার ভাইয়ের হাতে তুলে দিতে চাই। তুমি না করো না প্লিজ। আপু কিচ্ছু না বলে চুপ করে থাকে। এদিকে রবির ফোনে আসা মেসেজ দেখে রবি বেশ খুশি হয়ে যায়। তাড়াতাড়ি টিউশনি ছুটি দিয়ে বাসার দিকে আসে রবি। দরজা আগে থেকে খোলা ছিল, তাই ৭-৫ না ভেবে রবি ভেতরে চলে যায়। দেখে আপু আর দুজন বসে আছে। রবি সেদিকে মনোযোগ না দিয়ে আপুকে বলল, আপু একটা খুশির খবর আছে। কি খবর? আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম না, ওই চাকরি আমার হয়ে গেছে। এটা তো অনেক খুশির খবর। ওনারা কারা? রবি তাসফিয়ার বাবা মাকে চেনে না, তাই জিজ্ঞেস করলো কারা। আপু তাদের পরিচয় দিলে রবি আপুকে তাদের সামনে বলে দেয়। আমি বুঝতে পারছি তারা কেন এখানে আসছে, তাদের মেয়ের কাজের জন্য ক্ষমা চাইতে। তো যান, ক্ষমা করে দিলাম, আপনারা এখন আসুন। রবির কথা শুনে সবাই চুপ। একটু পর আপু বলল, তুই চুপ থাক, ওরা আসছে তোর সাথে তাসফিয়ার বিয়ের ব্যাপারে কথা বলতে। যা কখনো সম্ভব না তা বলেও লাভ নেই, আসুন এখন আপনারা। তুই তো রুমে যা। রবি কথা না বাড়িয়ে নিজেই রুমে চলে গেল। আবু তাসফিয়ার বাবা মাকে বলল, দেখুন আমার ভাইটার একটু মাথা গরম, কিন্তু ওর মনটা বেশ ভালো, কিছু মনে করবেন না আপনারা, আমি তাকে বুঝিয়ে বলবো। আমার মনে হয় তোমার ভাই আমার মেয়েকে বিয়ে করতে রাজি না। সে রাজি না, এটা কোনো সমস্যা না। আমি জানি ও এখনো আপনার মেয়েকে ভালোবাসে। কদিন আগেও দেখলাম তাসফিয়ার ছবির দিকে তাকে কি যেন ভাবছিল। আপনারা চিন্তা করবেন না, আমি তাকে বিয়ের জন্য রাজি করাবো। আর এখন একটা চাকরিও হয়ে গেছে, সমস্যা নেই। আপনারা একটা ভালো দিন ঠিক করে আমাকে জানিয়ে দেবেন, আমি রবিকে রাজি করিয়ে ফেলবো। তাসফিয়ার বাবা মা চলে গেল। রবি নিজের রুম থেকে এসে আপুকে বলল, তুমি তাদের কে বলেছো আমি তাসফিয়াকে বিয়ে করব? করবি তো? জীবনেও না, ওই মেয়েটা জীবন তেজপাতা বানিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা, আমি তাকে ভালোবাসি না, অন্য একটা মেয়েকে ভালোবাসি। হয়েছে, মিথ্যা বলা লাগবে না। ভেবে দেখ, হারিয়ে ফেলার থেকে আগলে রাখা বেশি ভালো। সামনের মাসের 1 তারিখ আমার জয়েনিং ডেট, এখন বিয়ের বোধ মাথা থেকে ফেলে দাও। তাহলে এই মাসের 20 তারিখ তোর বিয়ে? সমস্যা নেই, আমি যে কাউকে বিয়ে করব, কিন্তু এই মেয়েকে না। চুপ থাক। কিছু বললে চুপ থাক, এটা তোমার বলাই লাগবে? রবি নিজের রুমে চলে যায়। ভাবতে শুরু করে তাসফিয়ার কথা। আজ কেন জানি রবির পৈশাচিক হাসি পাচ্ছে। এতদিন করা অপমান আর অবহেলার জবাব দিতে ইচ্ছে করছে রবির। বিকেলে রবি চা খেতে চাইলে আপু চা বানিয়ে দিল। দুজন সামনাসামনি বসে ফোন টিপছে আর চা খাচ্ছে। রবি তাসফিয়ার কথা তুলতে বলল, আপু তুমি জানো তো তাসফিয়াকে আমি বিয়ে করব না, তারপরে কেন জোর করতেছো বলো?
ওর ছবি দেখে দেখে রাত জেগে চিন্তা করা, রাতে কান্না করা, অধিকাংশ সময় রুমে পড়ে থাকা, বের না হওয়া। মন খারাপ তো আছেই। এসব আমি আর দেখতে পারবো না। 20 তারিখ তোর বিয়ে হবে, ব্যাস। বুঝবো আমি বিয়ে করব কি করব না। রবি সেখান থেকে উঠে গেল। একটা পৈশাচিক হাসি দিল যা আপু খেয়াল করেনি। সময় গড়িয়ে যাচ্ছে। তাসফিয়া রবির সাথে কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু রবির সাথে কোনোভাবে কথা বলতে পারছে না। অবশেষে বিয়ের দিনও চলে এলো। রবি আগেই পরিচিত সবাইকে ইনভাইট করেছিল। অবশেষে বিয়েটাও হয়ে গেল। তাসফিয়াকে আনা হলো আপুর সে ভাড়া বাসায়। রাতে রবি দাঁড়িয়ে আছে বাইরে, রাশেদ আর মাহমুদ সাথে আছে। এক একজন এক একটা কথা বলছে। রবি জানে সব শুনতে হবে, তাই রাগ না করে সবার কথা এক কান দিয়ে শুনছে, অন্য কান দিয়ে বের করছে। রবিকে জোর করে পাঠিয়ে দিল বাসর ঘরে। রবি গিয়ে দরজা বন্ধ করে ফিরতে দেখে তাসফিয়া রুমে নেই। নিচের দিকে তাকিয়ে দেখে তাসফিয়া রবির পা ধরে আছে। রবি তাকে পায়ের কাছ থেকে উঠিয়ে এক পৈশাচিক হাসি দিল। রবি নিজের মতো বিছানায় গিয়ে বসলো। তাসফিয়া রবির পাশে বসতেই রবি বলল, আমি কিছু কথা বলছি, কান খুলে শুনে রাখ। তুই কখনো আমাকে বউয়ের অধিকার দেখাতে আসবি না। রবি কথাটা বলে নিজের মতো ওয়াশরুমে চলে গেল। কাপড় চেঞ্জ করে এসে দেখে তাসফিয়া আগের মতোই বসে আছে। রবি সরতে বসে শুয়ে পড়ল। তাসফিয়া চুপচাপ বসে আছে। রবি মন থেকে তাসফিয়াকে মেনে নিলেও বাইরে তার সাথে পৈশাচিক আচরণ করছে। সারাদিন অনেক কাজের চাপে ক্লান্ত রবি তাসফিয়া। শুয়ে পড়তে রবি ঘুমিয়ে গেল। তাসফিয়া আগের মতো বসে আছে। রবি ঘুমিয়ে গেল। হঠাৎ মাঝরাতে বুকে ভারী কিছু অনুভব করলে ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাসফিয়াকে দেখে রেগে যায়। রবি উঠতে গেলে তাসফিয়ার ঘুম ভেঙে যায়। রবি তাসফিয়ার গালে এক চড় বসিয়ে দিয়ে বলল, তোকে আমি বলেছিলাম স্ত্রীর অধিকার দেখাবি না। তুই আমার বুকে শুয়ে থাকার সাহস কিভাবে পেলি? নিচে গিয়ে ঘুমা। যদি আর একবার আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। তাসফিয়া গালে হাত দিয়ে বিছানার একপাশে বসে আছে। রবি আবার বলল, তুই বিছানায় আসবি না, নিচে ফ্লোরে ঘুমা। যদি আর একবার ঘুমের সমস্যা হয় তোর জন্য, তাহলে বুঝবি কত দানে কত চাল। তাসফিয়া মুখে হাত দিয়ে আছে। চোখের কোণের পানি টলমল করছে। কি করবে বুঝতে পারছে না। রবি ঘুমিয়ে গেল। তাসফিয়া ভয় পাচ্ছে, যদি কাছে যাই তাহলে আবারও মারতে পারে। তাসফিয়া বিছানার নিচে গিয়ে বসল। ফ্লোরে বসে বিছানায় মাথাটা রাখল। রবি ঘুমের মধ্যে এদিক সেদিক নাড়াচাড়া করতে তাসফিয়ার বারবার ঘুম ভেঙে যাচ্ছে। সারা রাত চলে যায় এইভাবে। রবি ঘুম থেকে উঠে দেখে তাসফিয়া মাথা বিছানায় রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে আছে। রবির দেখে মায়া হলেও পৈশাচিকতা যেন তাকে হাসিয়ে তুলছে। রবি উঠে ফ্রেশ হয়ে বের হলো। তাসফিয়া তখনও ঘুমাচ্ছে। রবি তাকে ডাকে, কিন্তু সে ওঠে না। রবি হাতে তাসফিয়ার মাথায় হাত দিতে তাসফিয়ার ঘুম ভাঙে। চোখ খুলে রবির হাত নিজের মাথায় দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রবি বলল, আমাদের ভিতরে যা আছে তার জন্য আমাদের মধ্যে থাকে। আপু কিংবা অন্য কেউ যেন এসব জানতে না পারে, আর বাইরে সাধারণভাবে থাকবি। রবি কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। তাসফিয়া ভাবছে রবি এত খারাপ। যদি ঘুম না ভাঙতো তাহলে সে নিজের চোখে দেখতেই পারতো না। তাসফিয়া মনে করেছে ঘুমন্তাবস্থায় রবি তার চুল ধরে মারতে চেয়েছে। রবি বাইরে চলে গেলে একটু পর তাসফিয়া বের হয়। তাসফিয়া যে ঘুমোতে পারেনি তা কাউকে বুঝতে দিতে চায় না সে। ফ্রেশ হয়ে তাসফিয়া বের হলো। বাসায় তেমন কেউ নেই। আপু, রাশেদ, মাহমুদ আর তাসফিয়ার 2টা কাজিন আছে। রবি গিয়ে নাস্তার টেবিলে বসলো। তাসফিয়াও গিয়ে নাস্তার টেবিলে বসলো। রবির পাশের চেয়ারটা খালি ছিল, তাই সেখানে বসে গেল। সবাই নাস্তা শেষ করে। তাসফিয়া তার কাজিনদের সাথে কথা বলে আপুকে রান্নায় হেল্প করতে চাইলে আপু না করে। রবি, রাশেদ আর মাহমুদের সাথে বের হয়ে যায়। তারা এখন চলে যাবে। 3জন হাঁটতে হাঁটতে এটা ওটা বলে। রবি সেসব কথা তেমন গুরুত্ব না দিয়ে নিজের মতো তাদের সাথে পা মিলিয়ে হাঁটে। রাশেদ, মাহমুদ চলে গেল। রবি আবার বাসায় ফিরল। আপু হসপিটাল থেকে ছুটি নিয়েছে, তাই ধীরে ধীরে কাজগুলো করছে। রবি বাসায় যেতেই তাসফিয়ার কাজিনগুলো রবিকে ঘিরে ধরল। রবি জানে তারাও ফান করবে, তাই তাদের কথাও কানে না নিয়ে নিজের মতো চুপচাপ এক কান দিয়ে শুনছে, অন্য কান দিয়ে বের করছে। বিয়ের 5 দিন হলো। তাসফিয়া একদিনের জন্য রবির পাশে ঘুমোতে পারেনি। কত স্বপ্ন ছিল বিয়ের পরের সময়গুলো নিয়ে, কিন্তু প্রতিটি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আপু বাসায় নেই। রবি নিজের রুমে বসে আছে। আর কদিন পরে নতুন চাকরি চলে যেতে হবে সেখানে। নিজের সবকিছু গুছিয়ে নিচ্ছে একটা একটা করে। হঠাৎ রবির মাথা ঝিম করে ব্যথা করে উঠল। তাসফিয়া পাশে ছিল। সবার থেকে আলাদা করে থাকলে রবি তাসফিয়াকে তুই করে বলে। নিজের সব ভুলের জন্য তাসফিয়ার উপর রেগে যায়। বিয়ের কদিনে কখনো স্বামীর অধিকার দেখায়নি রবি। তাসফিয়া অনেকবার কাছে আসতে চেয়েছে, কিন্তু প্রতিবার তাকে অপমান করেছে। রবির মাথা ব্যথা করলে তাসফিয়াকে বলে চা দিতে। তাসফিয়া কিছু না বলে চা বানাতে চলে যায়। যত তাড়াতাড়ি পারে চা নিয়ে আসে, কিন্তু এতে রবি বলে, দেরি হলো কেন?
তাসফিয়া বুঝতে পারছে এখন আরো কিছু কথা শোনাবে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রবি চায়ে চুমুক দিতে বুঝতে পারে চিনি জায়গায় লবণ দিয়েছে, কোন রকম গিলে ফেলে। তাসফিয়াকে ডেকে পাশে বসায়, চা তার হাতে দিয়ে বলে চাটা খেতে। তাসফিয়া বুঝতে পারছে না রবি এটা খেতে বলছে নাকি কোনো ভুল কিছু করেছে। চা না খেয়ে তাসফিয়াকে ভাবতে দেখে রবি একটা ধমক দিল। তাড়াতাড়ি করে গরম চা তাসফিয়ার মুখে নিল, পানির মতো অনেক চা মুখে নিল। গরম চায়ের কারণে মুখের অবস্থা খারাপ হয়ে গেল, তার উপর লবণ একেবারে বেহাল অবস্থা। তাসফিয়া পানি খেতে যেতে চাইলে রবি হাত ধরে ফেলে। অনেক চেষ্টা করেও তাসফিয়া রবির হাত থেকে নিজেকে ছাড়াতে পারেনি। সেখানে দাঁড়িয়ে থাকে তাসফিয়া, চোখের পানি নীরবে পড়ছে। রবি কান্না করতে নিষেধ করছে, কিন্তু চোখ তো আর রবির কথা শুনবে না। নীরবে জল পড়ছে। রবি ছেড়ে দিল, তাসফিয়া চলে গেল। রবি শুয়ে পড়ল। একটু আগে কি হলো তা চিন্তা করছে। আজ কেন জানি রবির বেশ মায়া হচ্ছে। নিজে নিজে বলছে মেয়েটাকে এত কষ্ট না দিলেও পারতাম। রবি মাথার উপর হাত দিয়ে ছাদের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তাসফিয়া আরেক কাপ চা এনে বলল, এটা ঠিক আছে কিনা দেখো। রবি কথাটা শুনে উঠে বসে। চা হাতে নিয়ে দেখে এটা আবার বানিয়ে এনেছে। রবির এখন মায়া হচ্ছে, সে আসলে তাসফিয়ার সাথে এমন না করলেও পারত। রবি চা খেয়ে দেখে একদম ঠিক আছে। রবির ইচ্ছে করছে সবকিছু ঠিক করে নিতে, কিন্তু কিছু একটা তাকে বাধা দিচ্ছে। রবি চা খেয়ে তাসফিয়াকে কাপটি দিয়ে দিল। তাসফিয়া কাপ নিয়ে চলে গেলেও চোখের পানি এখনো পড়ছে। রবির সামনে চুপ থাকতে চেষ্টা করছিল, যতটা পেরেছে নিজেকে কন্ট্রোল করেছে, কিন্তু একটু আলাদা হয়ে গেলে তার চোখে ঝর্ণার মতো পানি চলে আসে। রাতে ডিনার শেষ করে রবি ঘুমিয়ে গেল। রাত 3টা হঠাৎ ঘুম ভেঙে যায় তাসফিয়ার কান্নার আওয়াজ শুনে। নামাজে বসে সে কান্না করছে। রবি লাইট জ্বালিয়ে দেখে তাসফিয়া নামাজে বসে কান্না করছে। রবি যাতে তার সাথে ভালো আচরণ করে সেটাই তার চাওয়া। রবি লাইট অফ করে দিয়ে আবারও আগের মতো শুয়ে পড়ল। বেশ কিছু সময় পর বুঝতে পারে প্রতি রাতের মতো তাসফিয়া তার পায়ের কাছে বসেছে। রবি এবার উঠে যায় বিছানা থেকে। ডিম লাইটের আলোতে তাসফিয়াকে ভালো করে দেখা যাচ্ছে। রবি বসতে বসতে বলল, কি সমস্যা, এখানে কি করছো? আজ অনেকদিন পর রবি তুমি করে বলছে। অবশ্য বাইরে তুমি করে বললেও দুজন একা থাকা অবস্থায় বিয়ের পর থেকে তুমি করে বলে না, আজ বলল। তাসফিয়া বুঝতে পারছে রবির মন মেজাজ ঠিক আছে এখন, হয়তো সব ঠিক করে নেওয়া সম্ভব। তাসফিয়া বলল, চলো না আমরা সব আগের মতো ঠিক করে নিই। দরকার নেই আমার, যাও এখন এখান থেকে, ঘুমাতে দাও আমাকে। আমি মরে গেলে ভালো হবে, আর পারছি না সবার সামনে ভালো থাকার অভিনয় করতে। তাসফিয়া এটাও বলে ওঠে চলে যেতে চাইলে বুঝতে পারে রবি তার হাত ধরে রেখেছে। তাসফিয়া বসে যায় আবারও। রবি বলল, সব কিছু ঠিক করতে হবে। প্লিজ আমি আর পারছি না, হয়তো সব ঠিক করো, নয়তো আমাকে আলাদা থাকতে দাও। কোনটা চাও তুমি? তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, হয়তো মরে যাব তোমাকে ছাড়া। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমি যা বলবো করতে হবে, যা বলবো শুনতে হবে। আমি তোমার সব কথায় রাজি, তাও একটু ঠিক মতো কথা বলো, তোমার বুকে একটু ঠাঁই দাও। আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার করা কাজের জন্য বারবার রাগ হচ্ছিল, তাই তোমার সাথে এমন করছি। সরি সব কিছুর জন্য। জানো আমি কখনো আগুনের কাছে যাইনি, তোমার জন্য আমি চেষ্টা করেছি ঠিকমতো রান্না করতে, কখনো হাতে একটু আগুনের ছোঁয়াও লাগেনি, কিন্তু তোমার জন্য আমি সব করেছি। কাল যখন চিনির জায়গায় লবণ দিয়েছি আর ওই চা তুমি আমাকে খাওয়ালে, আমি বেশ কষ্ট পেয়েছি, মুখ পুড়ে গেছে আমার। সরি বউ, আর এমন করবো না, এখন থেকে সব কিছু স্বাভাবিক হবে। আরেকবার বউ বলবে প্লিজ। তাসফিয়ার চোখে পানি। তখন রবির মুখে বউ ডাকটা শুনে আপনি আপনি চোখে পানি চলে এলো। রবি পরের বার আবার বউ বলতেই তাসফিয়া রবির বুকে মাথা রাখল। রবির শ্বাস প্রশ্বাস বেড়ে চলেছে। তাসফিয়া স্পষ্ট শুনতে পাচ্ছে। রবি তাসফিয়ার কপালে একটা ভালোবাসার পরও শিখে দিয়ে বলল, চলো সবকিছু আবার শুরু থেকে শুরু করি। সত্যি বলছো তো তুমি? আমার না বিশ্বাস হচ্ছে না। কান্নায় জর্জরিত কণ্ঠে কথা বলছে তাসফিয়া। রবি কয়েক সেকেন্ড চুপ থেকে তাসফিয়ার চোখের কোণে জমে থাকা পানি নিয়ে হাতে মুছে দিয়ে বলল, সবকিছু আবার শুরু থেকে শুরু করব। চলো একসাথে নামাজ পড়ি। তোমার ইচ্ছা ছিল তো বিয়ের প্রথম রাতে স্বামীর সাথে নামাজ পড়বে, চলো এক্ষুনি। রবি উঠে উজু করে নেয়। তারপর দুজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ে। দুজন দুজনের জন্য দোয়া করে। তাদের এতদিনের কাজের জন্য দুজন দুজনের কাছে ক্ষমা চেয়ে নেয়। সবশেষে মোনাজাত করে উঠতে গেলে রবি তাসফিয়ার হাত ধরে রাখে। পাশের ঘড়িতে তাকিয়ে দেখে ফজরের আজানের জন্য কিছুটা সময় আছে এখনো। রবি তাসফিয়ার হাত দুটো ধরে নিজের বুকে রাখে। কিছু সময় চুপ থেকে উঠে পড়ে। রবি উঠে যাওয়ার সাথে তাসফিয়া উঠে বিছানায় গিয়ে বসে।
রবি সামনে যেতে তাসফিয়া উঠে রবির পা ধরতে যাবে, তার আগেই রবি তাকে ধরে তুলে নিজের বুকে নিয়ে বলে, কি করছো এসব? সালাম করছিলাম, আজ প্রথম থেকে তো শুরু, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। রবি ছেড়ে দিতেই তাসফিয়া আবারও নিচে ঝুঁকতে গেলে রবি পুনরায় ধরে উঠিয়ে বলে, আরে পাগলি, তোমার স্থান আমার বুকে, ভাইয়া না। তাসফিয়া হেসে ওঠে। রবি তাসফিয়াকে বলে, যা বসো। তাসফিয়া গিয়ে বিছানায় বসে। রবি গিয়ে বিছানায় বসতে বসতে বলল, আজ থেকে আমার সাথে আমার বুকে ঘুমাবে। রবি বলতে বলতে শুয়ে পড়ে। তাসফিয়া টেনে রবিকে আবারও বসিয়ে বলল, শুয়ে পড়লে কেন? আমাকে দেখবে না বুঝি? প্রতিদিন তো দেখি। দূর, আজ থেকে তো প্রথম, দেখো আমাকে, আর কপালে চুমু দিয়ে বলো তোমার বউ অনেক সুন্দর। এমনটা করতে হবে? দূর, আমাকে আবার বলে দিতে হচ্ছে কেন? তুমি জানো না এসব করতে হয়? না গো, জানি না, শিখিয়ে দাও, সব করব। আগে এটা করো তো। তাসফিয়ার বাচ্চাদের মতো কাণ্ড দেখে রবি হাসি আটকে রাখতে পারছে না। তাসফিয়ার বলা কথা মতো রবি ভালো করে তাসফিয়ার দিকে তাকিয়ে তার ঠোঁটের দিকে এগোতে থাকে। তাসফিয়ার চোখ বন্ধ করে ভাবতে ভাবতে বলল, কি করছে কি? রবি তাসফিয়ার চোখ বন্ধ করা দেখে মুচকি হাসে। তাসফিয়ার কানে কানে রবি বলে, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যবোধয় আমার বউয়ের মধ্যে বিরাজ করছে। পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যবোধয় আমার বউয়ের মধ্যে বিরাজ করছে। আমার চোখে তোমার থেকে উত্তম কোনো দ্বিতীয় নারী নেই। ভীষণ সুন্দর, মায়াবী লাগছে তোমাকে। এই রাতের অন্ধকারেও আমার বিষাদ লাগছে, কারণ এই অন্ধকার আমার বউকে ছুঁয়ে দিচ্ছে। বেশ সুন্দর লাগছে তোমায়, সত্যি বলছি। যা বাবা, এই তো দেখি সত্যি পাঠ শুরু করেছে। তাসফিয়া আর কিছু বলতে গিয়েও থেমে যায়। কপালে রবির চুমু স্পর্শ করে। রবির স্পর্শে তাসফিয়া কেঁপে ওঠে। নতুনভাবে শুরু করে দুইজন সব কিছু। আজ থেকে একদম নতুন। আজ ভালোবাসার কমতি নেই, ভালোবাসার শেষও নেই। চলতে থাকুক এই ভালোবাসা অনন্তকাল।